থানাতে পড়েছে আর কি। তো ওনারা মানে ওই ভাইয়াটা আর কি একটা গার্মেন্টসে চাকরি করতো চিটগং শহরে একটা গার্মেন্টসে চাকরি করতো। তো উনি থাকতোই শহরে, আর ওনার বাবাও ওনার বাবা মানে ফ্যামিলি সবাই থাকতো হচ্ছে গ্রাম সাইডে। তো এমন সময় ওনাকে রাজি করানো হয় যে মানে ওনাকে বিয়ের ব্যাপারে রাজি করানো হয় যে তোমাকে বিয়ে দিব এই সেই। আর আজ থেকে 15 বছর আগে ওনাদের মানে মোবাইল ছিল, কিন্তু ওনাদের এলাকায় কয়জনের সাথে কাছে মোবাইলের তখন দাম অনেক বেশি ছিল, সেই জন্য মোবাইল এতটা ছিল না সাথে। তো কন্ট্যাক্ট করে ওনাকে অনেক কনভিন্স করার ট্রাই করা হয় যে একটা মেয়ে দেখা হয়, তুমি আসো, এবার ছুটি হচ্ছে তোমাকে কয়েকদিন মধ্যে। ওই কোনো কিছু একটা ছুটি ছিল 5-7 দিনের। তো উনি অনেকদিন যাবত যেহেতু সীতাকুণ্ডে আসা হয় না, সেজন্য তিনি প্ল্যান করে এরকম ভাবে একটা প্ল্যান করে ঠিক আছে আমি তোমাদের কোথায় মেয়ে দেখবো, এবং যথারীতি উনি চিটং থেকে সীতাকুণ্ড আসেন আর কি বাস দিয়ে। সেদিন নামতে নামতে রাতে 1টা বেজে যায়। ঘটনা সেদিনের রাতেরই। তো বাস থেকে নামার পর উনি এই নামার বাজারে ওয়েট করছে। তো ওনার ভাষায় আমি একটু বলি যে আমি ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে রাত 1টার বেশি বেজে যায়। ঘড়িতে দেখি রাত 1টার বেশি বাজে, এবং চারিপাশটা তেমন অন্ধকার না, কিছু আলো আছে। উপর আকাশের পূর্ণিমা মানে কমপ্লিট চাঁদের আলো চাঁদের আলো সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো নামার বাজার থেকে আমার বাড়ি হচ্ছে অ্যাটলিস্ট 3 থেকে 4 কিলোমিটার দূরে। আর যেহেতু আমি একটা বিয়ের প্ল্যানিংয়েও আছে, তো আমার ব্যাগ ট্যাগ লাগেজ শপিং টপিং করা, এই ব্যাগটাও এত ভারী ছিল যে আমি হেঁটে আমার বাড়ি যেতে পারবো না, আর এটাকে টানাও একটা ব্যাপার মানে মুশকিল। আর ওই মুহূর্তে ওই জায়গাতে কোনো ধরনের সিএনজি বা রিক্সা কিছুই ছিল না। এবং নর্মালি ওই জায়গায় আমি যখন নামি তখন কখনো কখনো পাওয়া যায়, কিন্তু আজ আমি কেন জানি কিছুই দেখছি না। একটা পর্যায়ে দূর থেকে একটা মানে নিচে হারিকেন টাইপের একটা ভ্যান। তো ওই ভ্যানটা আপনি কিভাবে চিন্তা করেন, আমাদের এলাকার ভ্যানটা হচ্ছে এরকম যে ভ্যানের উপরে আবার সিট দেওয়া, বসা যায় আর কি, একটু নিচু ভ্যান, উঠে বসা যায় একসাথে 2টা রো, ওই লেগুনার মতো 2টা রো, এবং এখানে অ্যাটলিস্ট 3 জন করে বসতে পারে, 3-4 জন করে বসতে পারে। তো উনি দেখলেন যে হারিকেন জ্বালানো অবস্থায় একটা ভ্যান তার দিকে আসছে, সামনে আসে, এবং জিজ্ঞেস করি যে আমি কি ব্যাপার, এই ভ্যানটা আমার দিকে কেন আসছে? এবং ভ্যানটার পিছনে একটা জিনিস রাখা, সাদা কিছু টাইপের, দূর থেকে মনে হচ্ছিল। কাছে আসার পর জিজ্ঞেস করলাম, মানে কাছে আসার পর আমি ক্লিয়ার হলাম ভ্যানটা একটা কাফনে কাপড় মোড়ানো লাশ নিয়ে আমার সামনে আসছে। তো আমি খুব হতভম্ব হয়ে যাই। আমার এসব জিনিস ভয় লাগে না, আমি এত ভয়ের মানুষ না, আমি এগুলিতে ভয় পাই না। লাশ আসছে তো কি হয়েছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে আমি কিছু পেলে সাথে যাব, কিন্তু এর সাথে আমি যাব না। কিন্তু ওই মুহূর্তে লোকটা আমাকে জিজ্ঞেস করে, আসলে আমি কিন্তু তার ভাষায় বলছি আর কি, লোকটা আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি কোথায় যাবেন, চলেন আপনাকে আগাই দিই। তো উনি বলে যে না, আমি আপনার সাথে যাব না। আর আপনার সাথে এটা কি, আপনার সাথে তো দেখি লাশ। বলে যে ভয় পায়েন না, এটা কোনো কিছু না, আপনি ওঠেন না, আপনি কোথায় যাবেন, আমিও তো একা, আপনাকে নামাই দিব, ভাড়া যা আসে তাই দিন, আপনি কই যাবেন বলেন তো? বলে যে আমি ভাটের খিল যাব। বলে যে ভাটের খিল তো আমিও যেতেছি, চলেন আপনাকে আমি নিয়ে যাব। তো উনি অনেক কিছু চিন্তা করলো যে এই ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব না। তো উনি কি করলো, ভ্যানের মধ্যে উঠে দেখলো যে লাশের পাশে একটা ব্যাগ রাখা, মানে কারো ব্যাগ মনে হচ্ছে যে মানে কেউ একটা ব্যাগ নিয়ে রেখে গেছে লাশের সাথে। তো উনি কি করলেন, সাথে মানে ভ্যানে উঠার পরে ওনার লাগেজ উঠানোর পরে বলে চলেন। তো চলতে চলতে একটা পর্যায়ে আর ওই গ্রামটা, ওই ভাটেরখিল গ্রামটা, এখানে মানুষজন তার পরিচিত, এলাকার লোকজন তার পরিচিত, এবং ইভেন কি যে ভ্যানওয়ালাও তার পরিচিত। এই ভ্যানওয়ালাটা তার কাছে সে আগে কখনো দেখেন নাই। তো ওই ভ্যানে উঠে যায় এবং ভ্যান দিয়ে রওনা দিয়ে দেয়। তো তাদের বাড়িতে যেতে 2টা রাস্তা পড়ে, একটা হচ্ছে ভালো রাস্তা, একটা একটু ভাঙা রাস্তা, ওইটা ভুইয়া রাস্তা বলে। তো ভালো রাস্তা দিয়ে যাবে এরকম কিছু বলার আগেই তিনি মানে চলন্ত অবস্থায় ওই আপনার যে চালকটা তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, এই লাশ কোথার থেকে পাইলা? ওই যে এই লাশটা আমাকে থানার থেকে দিছে। লাশের সাথে ব্যাগ দেখতেছেন না, ব্যাগের মধ্যে লাশের পরিচয়, অ্যাড্রেস ঠিকানা আছে, আমি এটা পৌঁছায় দিব। বলে যে কোথায় পৌঁছায় দিবা? বলে যে আপনাদের এলাকায় যাবে, আপনি টেনশন করেন না, আপনি চলেন, আপনি ভয়টাই পায়েন না। বলে ভয় পাওয়ার কোনো বিষয় না, কিন্তু কথা হইতেছে একটা লাশের সাথে যাইতেছি, আমার তো
মানে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয় নাই। তো উনি আসলে ভয় কাটানোর জন্য এবং কোনো কিছু তাকে অ্যাটাক না করে এই জন্যই সে কনভারসেশন চালিয়ে যাচ্ছিল ওই ভ্যানওয়ালার সাথে। তো কনভারসেশন চালানো অবস্থায় ভ্যানওয়ালা যে কখন ভুইয়ার ওই রোডটা দিয়ে ঢুকে গেছে উনি জানেন না। ওই রোডের এক পাশ হচ্ছে খাল, মানে ক্যানেলের মতো, আরেক পাশ হচ্ছে বাঁশঝাড় টাইপের অনেক গাছগাছালি, এবং ওই পাশ থেকে কাউকে দেখাও যায় না। কেউ যদি হেঁটেও যায় মানে দিনের আলোতেই ঠিক মতো দেখা যায় না, রাতের বেলা তো আরো অন্ধকার। উনি চলতে চলতে এক পর্যায়ে দেখলো যে ভ্যানওয়ালা তো কোনো কথাবার্তা বলছে না। তো এরকম অবস্থায় ভ্যানওয়ালার সাথে কথা বলা দরকার। আর লাশটা পাশে, আপনি যদি একটা ভ্যানের পাশে আপনার সাথে লাশ থাকে রাত্রে 1টার দিকে, আপনি কি চিন্তা করবেন? ওনার সাহসের অবস্থা বোঝেন, উনি কতটা সাহস নিয়ে ভ্যানে ওঠে। এক পর্যায়ে উনি দেখেন যে ওনার ভ্যানের সামনে দিয়ে একটা বোরকা পরা মহিলা হেঁটে যায়। তো এ তো রাতের বেলা বোরকা পরা মহিলা ক্লিয়ারলি রাস্তা ক্রস করে গেল। প্রথমে উনি তেমন একটা আমলে নেন না যে রাত্রেবেলা হয়তো কেউ যেতে পারে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করে যে কাহিনী কি। বলে যে সীতাকুণ্ড থানা থেকে লাশটা দিছিল আমাকে, এটা এখন পৌঁছাই দিব। এখন কথা হচ্ছে যে আপনি ওই আশেপাশে যা দেখতেছেন তা কিছু মানে ধরে নিয়েন না। হঠাৎ করে এটা বলতে আরেকটা মহিলা তার সামনে দিয়ে ক্রস করলো, এবং তিনি দেখলেন যে মহিলাটা ক্রস করে উনি যখন পিছনে তাকালো যে মহিলাটা পিছনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এর মাঝখানে তারা কিন্তু ভুইয়া রোডে ঢুকেছে। বলে রাখি যে এলাকার লোকজনরা এই ভুইয়া রোডে তেমন একটা রাত্রেবেলা কেউ প্রবেশ করে না, কারণ ওইখানে অনেক উল্টাপাল্টা ঘটনার বিবরণ আছে অনেকের কাছে। তো উনি এই যে রাস্তাতে ঢুকে গেছে উনি বোঝেন নাই। তো উনি কথা বলতেছে একটা পর্যায়ে দেখে যে আরেকটা মহিলা, আর 3 নম্বর মহিলা রাস্তা ক্রস করে। তখন এই আপনি কি কিছু দেখলেন, খেয়াল করছেন? বলে যে আমি কিন্তু আপনাকে আগেই বলছি যে আপনি যাই দেখতেছেন এগুলি ওভারলুক করে যান, এগুলো কিছু খেয়াল করেন না, যাই দেখেন। আরেকটু সামনে আগানোর পরে এরকম করে কয়েকবার তাদের সামনে দিয়ে এরকম মহিলা, একটা বোরকা পরা মহিলা, একজন মহিলা বারবার ক্রস করে যাচ্ছে। তো উনি জিজ্ঞেস করে আচ্ছা ভাই কাহিনী কি। উনি চিন্তা করে মনে মনে যে যদি কোনো লাশ এরকম ভাবে থানার মধ্যে থাকে এবং লাশের সাথে যদি কোনো অ্যাড্রেস থাকে, আচ্ছা ভাবলাম এটা একটা বেওয়ারিশ লাশ, অ্যাড্রেস থাকলে তো থানা থেকে ফোন দিবে অ্যাড্রেসে বা কন্ট্যাক্ট করা হবে যে আপনার লাশ আসে নিয়ে যান। তাকে কেন লাশটা কেন ভ্যানের মধ্যে চড়িয়ে দিবে? তাকে সে কে? তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি থানার কেউ নাকি? বলে না না আমি থানার কেউ না। বলে তাহলে লাশটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বলে ভাই আরেকটা কথা বলি, লাশের কিন্তু মাথা নাই। এইটা শোনার পর উনি এখন ঘাবড়ে যাচ্ছে। তো মাথাটা নিচু করে ডান দিকে তাকা দিয়ে দেখে তার পিছনে 4 জন মহিলা বোরকা পরা বসে আছে ভ্যানের মধ্যে। এবং এটা সে বুঝতে পারছিল ভ্যানটা অনেক ভারী ভারী লাগছিল, যে ওনার টানতে কষ্ট ছিল, যে ভ্যানওয়ালা ওনার টানতে খুব কষ্ট ছিল। আপনি রিক্সাতেও চললে বুঝতে পারবেন যে রিক্সাওয়ালা আপনাকে নিয়ে কত স্মুথ যাচ্ছে, বা আপনার সাথে কেউ থাকলে তার টানতে কত কষ্ট হচ্ছে। ভ্যানওয়ালা টানতে খুব কষ্ট ছিল। হঠাৎ করে তার ডান দিকে তাকে পিছনে দেখে 4 জন মহিলা, ওই বোরকাওয়ালা মহিলা 4 জন তার সামনে বসে আছে। উনি আর কিছু চিন্তা করে নাই। আর যাই হোক এখন ওনাকে পালাতে হবে। ভ্যান থেকে এক লাফে ওনার লাগেজ টাগেজ রেখে অনেক দূরে মানে দৌড়ে পালিয়ে যায় এবং সূরা নাস পড়তে পড়তে পালিয়ে যায়। প্রথমে সূরা ইখলাস, প্রথমে পরে সূরা নাস এবং পরে সূরা ফালাক পড়তে পড়তে জোরে জোরে পড়তে পড়তে খুব জোরে জোরে পড়তে পড়তে পিছনে চলে যায়। দূর মানে ওনাকে কেউ অ্যাটাক করছে না, উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই ভ্যানটা একটু সামনে যে থামে, ওই ভ্যান থেকে ভ্যান চালককে এই 4 জন মহিলা খুব জোর করে টেনে হেঁচড়ে নামায় এবং ওই ভ্যান চালককে ইচ্ছা মতো মারতে থাকে। তো সাহসী যেহেতু বললাম, এত লাশ সাথে ভ্যানের মধ্যে চলে আসছে, তার তো অবশ্যই একটা টার্গেট থাকবে যে ভ্যানওয়ালাকে সেভ করবো। যাই হোক উনি দেখছে ভ্যানওয়ালা না কিছু বলছে না, ওদের মারটা খাচ্ছে এবং খুব জোরে জোরে মারছে। এবং দূর থেকে ওই যে কাঠ ভাঙার শব্দ যেরকম হয় এরকম দূর থেকে কাঠ ভাঙার শব্দ আসছে। উনি বলে যাই হোক 7 চিন্তা করে উনি সামনে আগায় গেলেন ঠিকই। ওনার আগানো দেখে ওই 4 জন মহিলা ক্ষেতের মাঝখানে নেমে যায়। এখন ওনার মনে হচ্ছে যে উনি যে জায়গায় আছেন সেই জায়গাটা এখন আর পরিচিত মনে হচ্ছে না। এই গ্রাম তার পরিচিত, তিনি গ্রামের ছেলে, কিন্তু এই জায়গাটা তার আর পরিচিত মনে হচ্ছে না। তিনি দেখলেন লাশ পড়ে আছে, তার লাগেজ পড়ে আছে, লাশের সাথে ব্যাগটাও আছে, ওই 4 জন মহিলাও নাই এবং সেই ভ্যানওয়ালাও নাই। সে দৌড়ে আশেপাশে বাড়ি খুঁজতে লাগলেন। অনেক দূরে অনেক হাঁটলো, অনেক দৌড়াচ্ছে দৌড়াতে একটা বাড়ির সামনে যায়। একটা আম গাছ দেখে মনে হয় যে ভেতরে বাড়ি আছে। আম গাছটা ক্রস করে ভেতরে বাড়িতে যে দরজা নক করতে থাকে। দীর্ঘক্ষণ নক করার পরে
রাত তখন অনেক বাজে, অনেক মানে ফজরের রাত পর্যন্ত, ফজরের রাত ওয়াক্ত। দরজা নক করার পরে লোকজন আসে। কি ব্যাপার ভাই? এই লোকগুলাকেও সে চেনে না, কারণ ভুইয়া রোড থেকে বের হওয়ার পর তার বাড়ির দিকে যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তার সবাইকে তিনি চেনেন, কিন্তু এই রাত আর পরিচিত কেউ না। জিজ্ঞেস করে, ভাই আমি কোথায় আছি? বলে, এটা তো নোয়াখালী, আপনি এনে কি করেন? বলে যে, ভাই আমি একটা বিপদে পড়েছি, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। ধপাস করে পড়ে যাওয়ার পরে লোকজনদের মায়া হয় খুব, ওনাকে তারা রাখে, মানে ওনাকে ওদের বাসায় আশ্রয় দেয় সেদিন রাতের বেলা, এবং ওনাদেরকে ওই দিন রাতের বেলা তার ঘটনাটা বলে। তো উনি বলে যে, আমি যখন এই ভ্যানের মধ্যে উঠি আমি প্রথমে বুঝতে পারছিলাম না, পরে দেখি যে একের পর এক আমার এই পরিচিত জায়গা, ওই ভ্যানটা চারিপাশে ঘুরছিল, একই রাস্তায় বারবার ঘুরছিল। তো পরবর্তী সময় ওনারা তাকে বাসে উঠিয়ে দেয় এবং তিনি তার দিনের বেলায় তার এলাকায় পৌঁছায়, এবং এলাকায় পৌঁছানোর পর সে তার বাবাদের সাথে, মানে বাবা মার সাথে দেখা করে আর কোনো দেরি করা নেই, সাথে সাথে তিনি খবর নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় যায়। থানায় যাওয়ার পর শুরুতেই তো পুলিশের সাথে দেখা করবে, একটা লাশের ব্যাপারে কথা বলবে। উনি কি করে, আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করে এরকম কি লাশ আগে আসছিল কিনা। তো লোকজন বলে, ভাই আমি তো কিছু বলতে পারবো না, তবে আপনি চাইলে ওই যে লাশটা রাখে আর কি, যে লাশটা রিসিভ করে তার সাথে আপনি দেখা করতে পারেন। তো উনি যায় এবং জিজ্ঞেস করে যে, কি ব্যাপার, এরকম লাশ কি গতকালকে কোনো লাশ আসছিল? বলে কি, না রে ভাই, গতকালকে তো কোনো লাশ আসে নাই। হ্যাঁ, তবে একটা গলা কাটা লাশ আসছিল, সেটা 4-5 দিন আগে 4 জন মহিলা রিসিভ করে নিয়ে যায়, 4 জন বোরকা পরা মহিলা, এবং তারা তাদের পরিচয় দিয়ে রিসিভ করে আর কি। আমরা তাদেরকে কাছে লাশটা বুঝাই দিই, তারা একটা ভ্যানও নিয়ে আসে সাথে করে। পরবর্তী সময় তিনি গ্রামে চলে আসেন এবং এই জিনিসটা তিনি কাউকে আর শেয়ার করেন না। জিনিস বলে যে, আমি আজকে খুব ভয় পেয়েছি, আমার সাথে খুব বাজে ঘটনা ঘটছে, কিন্তু পুরো ডিটেলসে কাউকে শেয়ার করে না তিনি। পরবর্তী সময় বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর পর অনেক পরে একজন হুজুরের সাথে তিনি দেখা করতে যান এই ঘটনার ব্যাপারে জানার জন্য, যে তার লাইফের ঘটনা কি হুজুর বলতে পারবে কিনা। তখন হুজুরকে জিজ্ঞেস করে যে, আমি ওই দিন রাতে যা দেখেছিলাম তার আলোচনা করবা, সেটা দেখে আপনি কি আপনার রায় দেন, বা আপনার কি মনে হয়, আমি কি, মানে উনি আসলে মেন্টালি সিক হয়ে গিয়েছিল, বিয়ের পরে ফ্যামিলিগত প্রবলেম দেখা দিচ্ছিল কিছুদিন পর পর। তো উনি এরকম হুজুরকে দেখান যে ওনার লাইফে যে ঘটে গেছিল ঘটনাটা কি ওনার মানে পার্সোনাল জীবনও এফেক্ট পড়ছে কিনা। পরে হুজুর বলে, আসলে আপনি চিন্তা করেন না, এসব জিনিসগুলো চলে যাবে, আপনি পানিটা খেয়েন। আর আপনাকে আমি একটু ক্লিয়ার করে বলি, আপনি যে ঘটনার আগে ফেস করেছিলেন সেইটা 4 জন জিন, আসলে ওই জিনটা ওই ডেড বডিটা নিয়ে একটা বাজে কাজ করার প্ল্যান করছিল, আর যেই লোকটা ভ্যান চালাচ্ছিল সেটা জিন দ্বারা মানে পজেসড ছিল আর কি, আসর করেছিল জিনরা। পরবর্তী সময় রাসেল ভাই ওই ভ্যানওয়ালাকে কিন্তু উনি এলাকায় পায় এবং ভ্যানওয়ালাকে দেখতে পায়, কিন্তু ভ্যানওয়ালাকে নর্মাল অবস্থায় পায় না, পাগল অবস্থায় পায়। ওনাকে রাস্তায় দেখতে, মানে ওনারা এলাকায় কিন্তু ওই ভ্যানওয়ালাকে দেখতে পায়, দেখেছিল, কিন্তু পাগল অবস্থায়। এটা ছিল রাসেল ভাই সেকেন্ড ঘটনা ওনার লাইফে ঘটে যায়। আমার কাছে মনে হয় যে প্রথম ঘটনা যেহেতু, সেকেন্ড ঘটনাটা বেশি ইন্টারেস্টিং এবং থার্ডটাও আশা করছি অনেক ইন্টারেস্টিং হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতে আপনি আরো নতুন নতুন ঘটনা সংগ্রহ করে আমাদের পাঠাবেন। আপনার জন্য শুভকামনা রইল। নতুন একটা ঘটনায় যাব, এবং আজকের এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আমার খুব প্রিয় একজন স্টোরি টেলার। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। আমার হোম টাউন গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার কোনো একটা গ্রামে। সঙ্গত কারণে আমি আমার গ্রামটির নাম উল্লেখ করলাম না। ঘটনাটি শেয়ার করার অনুরোধ রইল। আমি তখন ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী। নতুন জায়গা, নতুন মুখ এবং সবকিছু ভালোভাবে চিনি না। আমি একটা হোস্টেলে উঠেছিলাম, সেখানে কয়েকজনের সাথে আমার পরিচয় হয়। আমরা 4 জন বন্ধু একসাথে একটা রুমে থাকতাম। দিনটা ছিল 2012 সালের দুর্গাপূজার দিন। পুরো হোস্টেল ফাঁকা, কেননা পুরো 6 দিনের জন্য ছুটি ছিল। আমাদের 4 জনের মধ্যে আমরা 2 জন কোথাও যাইনি। আমাদের রুমটা ছিল 3 তলায়। রাত তখন 2:30টার মতো বাজে। হঠাৎ দরজায় টকটক করে শব্দে আমার ঘুম ভেঙে যায়। কেউ এবার আমার নাম ধরে ডাকলো। আমি স্পষ্ট শুনতে পেলাম ঠকঠক শব্দ আস্তে আস্তে তীব্র হচ্ছিল আরো।
আমি এক লাফে উঠে বসলাম, আমার সাথে থাকা বন্ধুটিকে ডাকলাম, কিন্তু ওর কোনো সাড়া পেলাম না। এরপরে বাধ্য হয়ে আমি একাই দরজা খুললাম। দরজা খুলে দেখি যে আমি রুম থেকে বের হলাম, তখন কিছুটা ভয় পেলাম, কেননা পুরো করিডোরে আমি কাউকে দেখলাম না, এবং করিডোরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভালোভাবে দেখে নিলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। একটু অবাক হলাম যে আমি আমার নাম ধরে রাখতে শুনলাম, দরজায় অনেকক্ষণ ধরে ঠকঠক করে শব্দ শুনলাম, কিন্তু এখানে কেউ নেই। এত রাতে কে বা আমার নাম ধরে রাখলো? আমি আর কিছুটা না ভেবে আবার রুমে চলে আসলাম। এ ব্যাপারে কাউকে কিছু বললাম না। পরের দিন, এর পরের দিনটি ছিল 10ম দিন, অর্থাৎ দশমী, দুর্গাপূজায় যেই দিনটি একেবারে শেষ দিন। তাই আমার বন্ধুরা মিলে বিসর্জন দেখতে গিয়েছিলাম। রাত 10টার আগে আমরা হোস্টেলে ফিরে আসলাম, তারপর খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। এরপরে হঠাৎ গত রাতের মতো কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আজকের শব্দটা একেবারে শান্ত প্রকৃতির। আমি দরজার কাছে গিয়ে এবার দরজা না খুলে জিজ্ঞাসা করলাম যে কে ওখানে। উপাস থেকে কেউ উত্তর দিল, আমি হামিদ চাচা। আরে, এই হামিদ চাচা হলেন আমাদের হোস্টেলের কেয়ারটেকার। আমি তখন দরজা খুলে বাহিরে বের হয়ে জিজ্ঞেস করলাম কি দরকার। উনি জানালেন যে বড় স্যার আমাকে ওনার চেম্বারে এক্ষুনি পাঠিয়েছেন। এই কথা বলার সময় আমি খেয়াল করলাম হামিদ চাচাকে কেন জানি নার্ভাস লাগছিল। ওনার মুখটা একটা চাদর দিয়ে ঢাকা। উনি এটুকু বলেই তাড়াতাড়ি চলে গেলেন। আমি একটু অবাক হলাম যে বড় স্যার 2 দিন পরে আসার কথা, কারণ যাওয়ার দিন আমাদেরকে বলেছিলেন যে উনি 2 দিন পরে আসবেন। ওনার আসতে 2 দিন দেরি হবে। তারপর কিছু না ভেবে ওনার চেম্বারে গেলাম। অর্থাৎ হামিদ যিনি ছিলেন কেয়ারটেকার, তিনি এসে বললেন যে ওই হোস্টেলের যে টিচার ছিলেন, স্যার ছিলেন, তিনি ডেকে পাঠিয়েছেন, যিনি গল্পটা পাঠিয়েছেন তাকে ডেকে পাঠালেন। তো বেশ একটা অন্যরকম আচরণ করছিল সেই কথাটা বলার সময়, এবং তিনিও অবাক হলেন যে আসলে স্যার তো 2 দিন থাকার কথা, আজকে কেন ডেকে পাঠাবে? পুরো হোস্টেলটা ফাঁকা সেই সময়টাতে, দুর্গাপূজার সময়। তারপরে আমি ওনার চেম্বারে গেলাম। বড় স্যার বললেন যে ওটি করতে হবে, কোনো নার্স না থাকায় অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে ডেকেছেন। অর্থাৎ অপারেশন করতে হবে। ওটি অপারেশন থিয়েটার আমরা সবাই জানি, মেডিকেল কলেজের কথা বলা হচ্ছে, এবং সেখানকার স্যার মানে তিনিও একজন ডাক্তার। তো তিনি বলছিলেন যে ওটি করতে হবে, কোনো নার্স নেই এই মুহূর্তে, এজন্য আমাকে ডেকেছেন যাতে আমি সাথে থাকি। আমি আর কিছু না বলে ওনার সাথে রুমে চলে গেলাম। ওনার সাথে সাথে উনি আগে থেকে রেডি হয়েছিলেন, আমাকে ড্রেস পরে আসতে বললেন। আমি রেডি হয়ে এসে দেখি ওটি রুমে স্যার নেই। আমি দেখলাম যে বিছানায় কেউ একজন শুয়ে আছে, আর সেটা সাদা কাপড় দিয়ে ঢাকা। অর্থাৎ অপারেশন থিয়েটারের বিছানায় কেউ একজন শুয়ে আছে, সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি আস্তে আস্তে গিয়ে তার কাপড়টা সরিয়ে দিলাম। তারপর যা দেখলাম সেটার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না। আমি যা দেখলাম, বিছানায় হামিদ চাচার লাশ পড়ে আছে। তার মুখটা বিভৎস হয়ে গেছে। যে কেউ দেখলে ভীষণ ভয় পাবে। এই দৃশ্য দেখে ভয়ে আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে দৌড়তে শুরু করলাম। দরজা খুলতে গিয়ে দেখি যে দরজা খুলছে না। আমি আরো ভয় পেয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে আসলে কি হচ্ছে। ঘামে আমার শরীরের অধিকাংশ ভিজে গেছে। অনেক চেষ্টার পরে আমি দরজা খুলতে সক্ষম হই। দরজা খুলে আমি সোজা বড় স্যারের চেম্বারের দিকে গেলাম। চেম্বারে গিয়ে দেখলাম কেউ নেই। কেউ একজন পেছন দিকে ঘুরিয়ে বসে আছে। আমি স্যার বলে ডাক দিতেই সামনের দিকে তাকালাম। তারপর আমি যে দেখলাম সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আমি দেখলাম সেই সবুজ রঙের ড্রেস পরা একটা দেহ চেয়ারে বসানো, কিন্তু সেটার কোনো মাথা নেই। গলা দিয়ে অনবরত রক্ত ঝরছে। এই দৃশ্য দেখার পরে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি স্যারের চেয়ারে সেন্সলেস হয়ে সেখানে পড়ে যাই। তারপর আমার কিছু মনে নেই। পরদিন সকালে আমার নিজেকে আমি আমার রুমে আবিষ্কার করি। আমার পাশে আমার বন্ধু বসেছিল। সে
বলল যে সকালে ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে এরপরে স্যারের চেম্বারে গিয়ে দেখে যে আমি সেখানে পড়ে আছি। তারপরে আমাকে রুমে নিয়ে আসে, আমাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল। আমি তাকে আমার সাথে ঘটা পুরো ঘটনাটা খুলে বলি। তারপর সে আমাকে যেটা জানালো সেটা শোনার জন্য আমি এরপরে আর নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। সে বলল যে গতকাল রাতে স্যার এবং হামিদ চাচার একই বাসে করে আসছিল এবং সেই বাস অ্যাক্সিডেন্ট করে এবং তারা উভয়ই ঘটনাস্থলেই মারা যায়। আর জানলার গ্লাসে চাপ লেগে স্যারের মাথা বডি থেকে আলাদা হয়ে যায়। এরপর থেকে এই ঘটনাটি আসলে আমি অবাক হয়ে যাই, তবে বুঝতে পারছিলাম যে কেন আমি এসব দেখছিলাম। তবে সবচেয়ে খারাপ ব্যাপারটা হলো এই ঘটনা আমি কোনোভাবেই ভুলতে পারতাম না। প্রত্যেক দিন রাতে আমি এই ঘটনার স্বপ্নে দেখতাম। তারা কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা আমি দেখিনি, কিন্তু এই স্বপ্নে আমি বারবার একই দৃশ্য দেখলাম যে তারা অ্যাক্সিডেন্ট করছে এবং কিভাবে স্যারের মাথাটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দেহ থেকে, তারা দুজনই মারা যাচ্ছেন। এরপরে আমি প্রায় পাগল হয়ে যাই। আমাকে নিয়ে আমার বন্ধুরাও খুবই দুশ্চিন্তায় ছিল। এরপরে তার 5 মাস পরে আমি টিসি নিয়ে অন্য জায়গায় চলে যাই। সেখান থেকে আমার পড়াশোনা করাটা সম্ভব হচ্ছিল না। এরপর আর আমার সাথে কিছু ঘটেনি, আজও জানতে পারিনি যে কেন আমার সাথে এমনটা ঘটেছিল, আর কখনোই জানার চেষ্টা করিনি। তো এই ছিল ঘটনা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আমার কাছে এসছে অনেকগুলো ঘটনার মধ্যে আমি এই ঘটনাটা আমি সবার আগে বলতে যাচ্ছি, আপনাকে যেটা একটু আগে শোনালাম। হ্যাঁ হ্যাঁ প্লিজ। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে, তার নামটা ছদ্মনাম হিসেবে ইউজ করছি কারণ সে কোথায় আছে আমি এগুলো বলার পারমিশন পাইনি। তার নাম খোকন দিলাম এবং তার ফ্রেন্ডের নাম দিলাম জাকির। তো এটা আর্লি 90s এর ঘটনা, 90-এর শুরুর দিকে আর কি। নীলফামারী জেলার বালাগ্রাম একটা গ্রাম আছে, সেইখানে জলঢাকা থানা বালাগ্রাম টাইপের একটা গ্রাম, সেইখানে ঘটনা আর কি। এটা জুলাই মাসের ঘটনা এবং তার কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমি দিচ্ছি। যে লোকটা ঘটনা বলেছেন তিনি আগে প্রাইমারি স্কুল শেষ করে ওই মুহূর্তে আপনার একটা মাদ্রাসায় ভর্তি হন। তার বাবা মা অসচ্ছল ছিলেন, বাবা মা দূর বাসার থেকে অনেক দূরে একটা মাদ্রাসায় দেন এবং মাদ্রাসার মধ্যে ছিল হচ্ছে 12 জন ছাত্র এবং একজন শিক্ষক। তারা একটা রুমের মধ্যে সবাই একসাথে গুটিছুটি হয়ে থাকতো এবং শিক্ষক একজন, উনিও পড়াতেন, সবকিছু উনিই করতেন, নামাজ কালাম হতো ওই জায়গায়, কিন্তু রান্না টান্না কিছু হতো না ওই মাদ্রাসার মধ্যে। তো এলাকার ওই আশেপাশে যেসব ঘর ছিল, ঘর ভিত্তিক সবগুলো মানুষ মানে সবাই এরকম করে ভাগ করা ছিল কোন দিন কে কোন দিন খাওয়াবে এদেরকে। তো ঘটনার দিন ছিল বৃহস্পতিবার। সেদিন বৃহস্পতিবার হওয়ার কারণে মাদ্রাসা পরের দিন শুক্রবারের জন্য সবাই যেসব স্টুডেন্ট মানে ছাত্রগুলা ওখানে ছিল তাদের বাসা যাদের কাছাকাছি ওরা ওদের নিজেদের বাসায় চলে যায়, আর থাকে শুধুমাত্র এই খোকন সাহেব এবং তার ফ্রেন্ড জাকির। ওই সময় তারা থেকে যায় বাসায় এবং ওই মাদ্রাসায় থেকে যায় এবং মাদ্রাসায় ওই দিন মানে বৃহস্পতিবার ওই দিন এশার নামাজ শেষ করে হুজুর তার নিজের বাড়িতে চলে যায় এবং যাওয়ার আগে বলে যায় যে যেহেতু আমি চলে যাচ্ছি, তোমরা যদি কেউ নক টক করে তোমরা দরজা খুলো না, আর পরিচয় না নিয়ে দরজা খুলবা না। কারণ অনেকেই দেখা যায় যে এশার নামাজের পরে এসে রাত্রেবেলা এখানে থাকতে চায়, ঘুমাতে চায়, অনেকেই আছে তাদের থাকার জায়গা নেই, এরকম অনেকেই আকুতি করে আর কি। তো ওনারা বলেছে ঠিক আছে। তো ওই দিন আবার যেই বাসায় খাওয়ার কথা ছিল ওনারা দুজন ওই বাসায় খেয়ে দিয়ে মাদ্রাসে এসে ঘুমিয়ে পড়ে গল্প করতে করতে। এবং সেদিনের রাতটা ছিল এতটা ডিফারেন্ট একটা রাত যে আকাশে মেঘ চমকাচ্ছে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, আপনার আকাশটা কেমন লাল হয়ে আছে, মানে ক্লিয়ারলি সবকিছু ভিজিবল। ওনারা বাড়িটা মানে ওই বাসা থেকে খেয়ে আসার সময় মাদ্রাসা আসার পথে দেখা যায় অলমোস্ট দেখাই যাচ্ছে, মানে টর্চ লাইট লাগছে না আর কি গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময়। ওই জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, তোরা মাদ্রাসায় আসার পরে মোমবাতি পায় নাই এবং টর্চ লাইট ছিল কতক্ষণ জ্বালিয়ে রাখবে। চার্জেরও একটা বিষয় আছে, কারণ টর্চ লাইটটা তো আপনার ব্যাটারিতে চলে, কতক্ষণ পরে আবার
কখন ব্যাটারি কিনতে হবে। যাই হোক, ওনারা জিনিসটাকে আগলে রাখে এবং সবকিছু বন্ধ টন্ধ করে শুয়ে পড়ে, গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। তন্দ্রার মতো লেগে আসে হঠাৎ। ওই সময়টা কয়টার দিকে এটা উনি প্রপারলি মনে করতে পারছেন না যে এটা কয়টার দিকে হতে পারে, কিন্তু হঠাৎ করে দরজায় ঠকঠক করে শব্দ আসে। শব্দটা খুব জোরে জোরে আসে এবং বাইরে থেকে চিৎকার করছে, এই খোকন গেট খোল। উনি খুব অবাক হয়ে যায়, এত রাতের বেলা। তো ভয়েস শুনে মনে হচ্ছে যে হুজুরের শব্দ, ওনাদের যে ওস্তাদ যে হুজুর ওনাদেরকে পড়া এখানে থাকে, ওনার মাদ্রাসা এটা। তো ওরা কি করলো, ওই উঠে গেল, জাকির যে ছেলেটা ওর ফ্রেন্ড, ও ঘুমাচ্ছে এবং ওর একটা সমস্যা, যদি ঘুমায় যায় ওকে উঠানো যায় না। তো দরজা খুললো এবং লোহার দরজা খোলার পরে দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং ওই চমকানির আলোতে বোঝা গেল না এটা হুজুর এসছে, এবং বুড়াটা দেখেই বোঝা যাচ্ছে যে হুজুর এসছে। তো বলছে যে চল, একটা বিয়ের দাওয়াত আছে, বিয়ের খাবো একটা। জাকির কোথায়? ও তো ঘুমাচ্ছে, ওরা ডাক দে, ওকে উঠা। তো উনি কি করলো, হুজুরের ধমকের শব্দে এক শব্দে যে তাড়াতাড়ি রেডি হয়ে গেল এবং জাকির উঠালো, যাই একটা বিয়ে খাবো, হুজুর আসছে। তো হুজুর আবার জোরে জোরে বলছে, হ্যাঁ বিয়ে খাবো, তুই ওঠ। তো সাথে সাথে রেডি হয়ে গেল। ওই ছেলেটা আবার ঘুমন্ত অবস্থায় আর কি, এমন যে ও একদম খুব উঠে গেছে এরকম কিছু না, ও ঘুমন্ত অবস্থায় ভয়ে দাঁড়িয়ে গেছে আর কি। হুজুরকে তো ভয় পায় সবাই। তো ওরা কি করলো, হুজুরের সাথে হাঁটা ধরলো, তালা টালা মেরে হুজুরের সাথে আগাচ্ছে। এমন সময় হুজুর বললো, ওই যে সামনে ভ্যানটা আছে, ভ্যানটাতে গিয়ে ওঠ। তো ওই মুহূর্তে হুজুর ভ্যানে উঠে গেছে এবং উনি ভ্যানে উঠতে যাবে। তো এই যে জাকির ছেলেটা যে বন্ধুটা সাথে ছিল, ও না ঘুমাচ্ছিল দাঁড়ায় দাঁড়ায়, উঠছিল না। তো ওই মুহূর্তে ভাইটা বললো যে এই, হেসে দিছে আর কি। তো ওই সময় হাসি পেয়ে গেছে যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছে। তোমার হুজুর বিশাল জোরে একটা ঝাড়ি দিছে, এই কি দুষ্টামি করতেছিস কেন? ওই মুহূর্তে উনি বললো যে আলিফ ভাই, আমি যেটা পেলাম আর কি, সেটা হচ্ছে ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ আসছিল এবং মুখ থেকে যখন কথা বললো আরো বিকট, আরো কটকটে পচা গন্ধ আসলো এবং বমি হওয়ার মতো অবস্থা। আমি কি করলাম, জাকির উঠতে গেল, তখন উনি বললো, এই জাকিরকে তুই মাদ্রাসায় রেখে আয়, ওর যাওয়ার দরকার নেই, তুই আমার সাথে চল। তো উনি কি করলো, জাকিরকে রেখে আসলো, বলছে যে এটা তো ইটস নট, এটা আসলে স্বপ্ন না, আমি হাঁটছি, আমি ধরছি, হুজুরের ঝাড়ি খাচ্ছি, জাকিরকে ঘরে তালা মেরে আসছি, এটা স্বপ্ন না। স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি, উনি বলছে যে স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি। তো যাই হোক, উনি হুজুরের সাথে ভ্যানে ওঠে এবং ভ্যানে ওঠার পরেই হুজুর গায়ের থেকে এরকম বাজে গন্ধ আসছিল। তো হুজুর তো সবসময় আতর মেখে চলা মতো লোক, ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ কেন আসবে? আর বিয়ে সাথে গেলে তো পচা গন্ধ আসার প্রশ্নই আসে না। কিন্তু এত প্রশ্ন করার এত চান্স নাই, কারণ হুজুর ওনাদেরকে প্রচন্ড হুজুরকে ওরা প্রচন্ড ভয় পায়। উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করলে কোথা থেকে কি ধরে বসে হয়তো পেটানি দেয় নাকি, চুপচাপ ছিল। একটা পর্যায়ে প্রায় আধা ঘন্টা 45 মিনিট উনি ভ্যানের মধ্যে ছিলেন। রাত কয়টা বাজে এইটার কোনো আইডিয়াই ওনার নাই। ওই মুহূর্তে সাথে টর্চ লাইট ছিল। তো একটা পর্যায়ে ওনাদের ওই এলাকায় একটা নাম করা শ্মশান ঘাট ছিল। ওই শ্মশানের পাশে তারা এসে ভ্যানটা থামায়। ভ্যানটা থামানোর পরে হুজুর বলে, এবং উনি শ্মশানের কথা বলে যে এই শ্মশানটা এত পুরানো, জেনে লক্ষাধিক মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, এত পুরাতন কবর, এত পুরাতন শ্মশান ঘাট আর কি। তো হুজুরও হঠাৎ করে বললো যে তুই এখানে দাঁড়া, একটা লাশ নিয়ে আসবো, ওই লাশটা নিয়ে আসার পর দোয়া কালাম পড়তে হবে, 500 টাকা পাবি। তো তখন 500 টাকা 50 লাখ টাকার সমান ওর কাছে। অসচ্ছল ফ্যামিলি, 500 টাকা পাওয়া 2 মাস চলা। যত কিছুই হোক 500 টাকা লাগবে যেভাবেই হোক। হুজুর যেটা বলে সেটাই, দাঁড়ায় থাকবে ওই জায়গায়, এরকম ডাট। বাচ্চা কাচ্চা তখন 13-14 বছরের একটা ছেলে। হুজুর ওই মুহূর্তে ভ্যানটা নিয়ে চলে যায় এবং সে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। এক পাশে শ্মশান আর এক পাশে ঘন জঙ্গল, আর বাম পাশে আপনার পিছন সাইডে ধান ক্ষেত এবং আকাশ তো পুরো লাল হয়ে আছে, মেঘ আর কি, আকাশে অনেক মেঘ। এমন সময় হুজুর আসে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এবং একটা বাচ্চা মানুষ এরকম কখনো বলে যে আমি কখনো গ্রামে এতক্ষণ এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়েছিলাম না। হুজুর আসে, একটা লাশ নিয়ে আসে ভ্যানে করে। ভ্যান চালকটা ওই মুহূর্তে ওই জায়গা থেকে হেঁটে চলে যায় এবং যে লাশটা নিয়ে আসে সেই লাশটা একটা বস্তার মধ্যে রাখা, এবং বস্তা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়তেছে, সেটা তো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, দেখাই যাচ্ছে। লাশটা যখন এসে নামিয়ে রাখলো, আর হুজুরের অবস্থা খুব খারাপ, ঘেমে একবারে গোসল হয়ে এসছে, এরকম অবস্থা।
তো হুজুর বলল যে তুই সূরা ইয়াসিন পড়া শুরু কর। তো উনি বলছেন যে আমি সূরা ইয়াসিন পড়বো, আমি তো কায়দাই পড়তে পারি না, সূরা ইয়াসিন কিভাবে পড়বো? ওখানে তখন মাদ্রাসা মাত্র 2-3 মাস হয়, কায়দায় ঠিক মতো পড়তে পারি না, সূরা ইয়াসিন তো আমি জানি না, পড়তে পারি না। হুজুরকে এই কথা বলার আগে উনি চিন্তা করলো যে ওই দিন আবার সকালবেলা, যেদিন ঘটনা সেদিন সকালবেলা আবার ও কায়দায় একটা ভুল করেছে। তো হুজুর ওই দিন ওকে খুব বেদ দিয়ে পিটিয়েছিল। হুজুর তো জানে আমি কায়দা পড়তে পারি না, তাহলে আমি কোথার থেকে কি পড়বো? আর যেটা তো বলেছে হুজুর যে এটার সব কাজ দাফন গাফন করতে হবে। হুজুর দেখি লাশ খুলে আমাকে, মানে লাশটার হচ্ছে এরকম অবস্থা যে মাথা আছে সবকিছুই, কিন্তু চোখটা হচ্ছে বুকের মধ্যে লাশটা খোলার পরে, দাড়ি টাড়ি আছে, লাশটা অনেক লম্বা। হঠাৎ করে উনি বললো যে এখন যেটা হচ্ছে এটা, আর ওই হুজুরটা ওই সময় বলছে যে সূরা ইয়াসিন পড়, তোর খবর আছে। এমন সময় হুজুরের কাছ থেকে অনেক মানে বাজেভাবে হাসার শব্দ আসতে থাকলো। উনি কি করলো, ওই হুজুরের সামনেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো। এটার সাথে সাথেই ওই লাশের আকৃতিটা চেঞ্জ হয়ে গেল এবং উনি বুঝতে পারলো যে এত ছোট হয়ে যাওয়ার কারণ কি। দেখলো যে এটা ওনার ফ্রেন্ডের লাশ, এটা যেই ফ্রেন্ডকে মাদ্রাসায় রেখে আসলো সেই ফ্রেন্ডের লাশ, জাকিরের লাশ। হুজুর বলছে যে এটাই আজকে বিয়ের খাওয়া, এটাই খাবো, তুই সূরা ইয়াসিন পড়, এটা পড়লে আরো সুবিধা আমার খেতে। হঠাৎ করে হুজুরের শেপ চেঞ্জ হয়ে গেল। শেপ চেঞ্জ হয়ে যাওয়ার পর হুজুর হয়ে গেল, হুজুরটার আসলে বেশ ধারণ করেছিল, কুকুর হয়ে গেল এবং অনেক বড় কুকুর হয়ে গেল। উনি ওই লাশটা চাটা শুরু করলো। এমন সময় ঘেউ ঘেউ করতে করতে পেছন থেকে আরো কতগুলা কুকুর আসলো এবং উনি ছিটকে চলে গেল 100 ফিট দূরে এবং উনি বিসমিল্লাহির রহমানির রহিমই পড়ছে, আর কিছু পড়ছে না। তো হঠাৎ করে একটা কুকুর এসে ওই অনেকগুলো, ওই যে কয়টা কুকুর আসলো ওরা কি করলো, ওই লাশটার চারিপাশে থাকলো, মানে ওই লাশটাকে শুকছে বা চাটছে এরকম কিছু একটা, দূর থেকে প্রপারলি দেখা যাচ্ছে না। হঠাৎ করে দৌড়ে একটা কুকুর এসে ওনার পায়ে কামড় দিল। পায়ে কামড় দেওয়ার পর উনি ওই বিসমিল্লাহির রহমানি পড়তে 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 একটু সামনে দৌড়াতে দৌড়াতে একটা মন্দির পেল, মন্দির ভেতরে ঢুকে গেল। কিন্তু তখন ওই কুকুররা তার পেছা ছাড়ে না, তাকে তাড়া করতে করতে মন্দির ভেতরে কুকুর সহ ঢুকে যায়। উনি বাঁচার জন্য এত গাছপালা কিছুতেই না উঠে মন্দিরের ভিতরে ঢুকে, এবং উনি তো মুসলমান, উনি তো হাফেজ, মানে পরে হাফেজ হন আর কি অন্য মাদ্রাসা থেকে। তো আমি ওনার ঘটনা বলতে যে আমি খুব হয়ে গেলাম যে মন্দিরের ভিতরে ঢুকে উনি পুরো মূর্তির উপর উঠে যায় এবং নিচে কুকুরগুলা সব ওনাকে ধাওয়া করতে করতে নিচে মানে কুকুর চিৎকার করছে আর কি নিচে ওনাকে দেখে। উনি হঠাৎ করে এই মূর্তির মাথা ভেঙে পড়ে যায় নিচে। আসল ভাই উনি ওনার জ্ঞান নাই, উনি আর জ্ঞান ফিরাতে পারেন নাই এবং বলেছে যে আমি হঠাৎ করে ঘুমিয়ে যাই, আমার আর কিছু মনে নাই। ঘুম ভাঙার পরে দেখি যে আমি আমার হাত পা ঠিক মতো নাড়াতে পারছি না, আমার চারিপাশে আমার সারা শরীরে ক্ষত বিক্ষত। আমার মা আমাকে কান্না করছে, মাকে জিজ্ঞেস করলাম তোমরা আমাকে কিভাবে পেলে, তোমরা কোথা থেকে আসলা? কালকে রাতে আমি যা ফেস করছি তো আমি তোমাকে বলতে পারবো না জাকিরের কি অবস্থা। তোর মা কান্না করতে করতে বলে যে জাকির তো মারা গেছে বাবা। বলে তোমরা কিভাবে খবর পেলা? বলে যে আমাকে তো খবর দিয়ে নিয়ে আসছে, আসলে গতকালকে তোমাদেরকে। তাহলে কাহিনী কি? বলে যে জাকিরকে মৃত অবস্থায় মাদ্রাসার পাশে পাওয়া গেছে এবং তোমাকে পাওয়া গেছে একটা শ্মশান ঘাটের কাছে। বলে কিভাবে? বলে যে ওখানে রাতের বেলা একজন একদল লোক এসে একটা ডেড বডি পোড়াতে এসেছিল, তখন দেখে তুমি পড়ে আছো, ওই জায়গায় ওখান থেকে তোমাকে নিয়ে এসে এবং মাইকিং করে অ্যানাউন্স করে হুজুর যখন খুঁজতে আসে তোমাদেরকে তখন তাকে পাওয়া যায়। তো প্রথমে ভাবা হচ্ছিল যে হুজুর হয়তো বা ওকে জাকিরকে মেরে ওই জায়গায় রেখে ওকে মারধর করে শ্মশানের কাছে ফেলে রাখে। পরবর্তী সময় জিনিসটা ভুল ভাঙে যে না, আসলে হুজুর এরকম কিছুই করে নাই, এটা সামহাও কোনো জিন দ্বারা ঘটিত ঘটনা। এবং আপনি জানেন যে জিন তো শেপ শিফট করতে পারে, তো এই জিনই এটা করেছে এবং ওইখানে আশেপাশে মোটামুটি সবাইকে টার্গেট করেছিল, সব স্টুডেন্টদেরকে। পরবর্তী সময় কারো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু লাস্ট মোমেন্টের রাসেল ভাই যে হুজুরটা ছিল ওই মাদ্রাসা চালাতো, আসলে টার্গেটটা উনি ছিলেন, ওই হুজুরটা মারা যান একটা রোড অ্যাক্সিডেন্টে। এটা ছিল প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। প্রথম ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা তারপরের ঘটনা যাব এবং পরে যে আরো দুটো ঘটনা আছে তার মধ্যে একটা শুনেছি আমি, আরেকটা শুনিনি, দেখা যাক সেই দুটো ঘটনা কেমন হয়। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ঘটনাটি হয়েছিল আমার গ্রামের বাড়িতে। ঘটনাটি বলার আগে আমি আমার গ্রামের বাড়ির একটু বর্ণনা করে নিচ্ছি। খুব খোলামেলা একটা জায়গার মধ্যে আমাদের বাড়িটা, খুবই বড় একটা বাড়ি, বাড়ির সাথে অনেক বড় একটা বারান্দা। যারা গ্রামের বাড়িতে বারান্দা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন সেই বারান্দায় কোনো প্রাইভেসি নেই, বাহিরে যে কেউ আসতে পারে।
সময়টা ছিল 2004 সালের কাহিনী। যাই হোক, আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমি আমার মায়ের ভাষায় বলি। সেদিন বাড়িতে কেউ ছিল না। আমার শাশুড়ি, শ্বশুর আর ছোট দেবর গিয়েছিল আমার শাশুড়ির মা অসুস্থ তার বাপের বাড়ি। আমি আর আমার 2 মেয়েকে নিয়ে বারান্দায় ছিলাম আর হাতে কিছু কাজ করছিলাম। হঠাৎ বাড়ির ভেতর দিয়ে কিছু পড়ার শব্দ হলো। আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি রান্নাঘরের উপরে রাখা ডালের বাটাটা পড়ে গেছে। আমি সেগুলো উঠাতে ব্যস্ত হয়ে গেলাম। হঠাৎ বাইরে থেকে কেউ ডেকে বলল, ভাবি, মেয়ে তো নিচে পড়ে গেছে। আমি জবাবে বললাম, কোন মেয়ে ভাই? আচ্ছা ভাই, ঠিক করে রাখেন, আমি আসতেছি। আর তারপর লোকটা আর কোনো শব্দ করল না। আমি ভাবলাম চলে গেছে হয়তো। তারপর বাইরে আসলাম আর এসে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার বড় মেয়ে, মানে আমি, অর্থাৎ যে ঘটনাটি লিখছেন আমাকে, তিনি তার মায়ের ভাষ্যমতে আসলে ঘটনাটি লিখছেন। আমার বড় মেয়ে খুব বাজেভাবে চুল কাটাছিড়া হয়েছে আর তার চোখের ভ্রু নেই। আমি কি করব বুঝতে পারছিলাম না। সাথে সাথে আমি আমার শাশুড়িকে কল দিলাম। কারণ আমার কথা শুনে কয়েক মিনিটের মধ্যেই বাড়ি ফেরার জন্য রওনা দিল। বাড়ি ফেরার পরে পথেই সে একজন হুজুর আর একজন ফকির নিয়ে আসেন। সে অনেক কিছু করে দেয়া, তাবিজ ইত্যাদি। আর আমার মেয়ের বাকি থাকা চুলগুলো ফেলে দেয়। অর্থাৎ তিনি ডালের বাটাটা তিনি তার মেয়েদেরকে নিয়ে বাড়ির বারান্দায় বসেছিলেন। যেমনটা বলছিলেন যে গ্রামের বাড়ির বারান্দায় তেমন কোনো প্রাইভেসি নেই, যে কেউ যে কোনো সময় আসতে পারে। তো এমন সময় তিনি হঠাৎ করে শুনলেন যে বাসার ভেতর থেকে একটা শব্দ হলো। তিনি গিয়ে দেখলেন যে রান্নাঘরে তার ডালের যে বাটা বা বয়াম সেটা পড়ে গেছে। তিনি ডালগুলো গুছিয়ে রাখতে রাখতে একটা শব্দ পেল, কেউ বাইরে থেকে বলছে যে আপনার মেয়ে পড়ে গেছে। তো সে বলল যে ভাই, ঠিক করে রাখেন, কোন মেয়ে পড়লো, আমি আসতেছি। এরপরে তিনি যখন গেলেন, গিয়ে দেখলেন যে তার বড় মেয়ে তার মাথার চুলগুলো ছিঁড়ে ফেলেছে বা কেটে ফেলেছে কিছু একটা, এবং তার ভ্রু তুলে ফেলেছে। তার ভ্রু নেই কোনো চোখের উপরে। তো এই অবস্থা দেখার পরে তিনি ভয় পেয়ে তার শাশুড়িকে ফোন করলেন এবং তার শাশুড়ি একজন ফকির নিয়ে আসলেন। সে এসে অনেক দোয়া এবং তাবিজ দিলেন আর আমার মেয়ের বাকি থাকা চুলগুলো ফেলে দেন। আর সে চুল আমার শাশুড়িকে 7 গিট দিয়ে 7 নদীতে ফেলতে বললেন তিনি। আর 7 দিন টানা আমার মেয়েকে শীতের মধ্যে সকাল সকাল হুজুর গোসল করাতো। আর 7 দিন আমার মেয়ে অনেক অসুস্থ ছিল। অবশেষে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। পরবর্তীতে হুজুর বলে যে আপনার মেয়ের উপরে কালো জাদু করা হয়েছিল। কালো জাদুটা এমন, কোনো বাড়ির কোনো মহিলার বাচ্চা হচ্ছিল না, অথবা কারো বাচ্চা মৃত অবস্থায় হয়, তার এই বাচ্চার প্রাণ তারা এই বাচ্চার প্রাণ তাদের বাচ্চার মধ্যে নিতে চেয়েছিল। অর্থাৎ তার মেয়ের প্রাণ, যিনি ঘটনা লিখছেন, তার প্রাণ কেড়ে নিয়ে সেই বাচ্চার ভেতরে দিতে চেয়েছিল। জিনিসটা ছিল এমন যে মহিলাটি গর্ভবতী হওয়ার পর থেকে আপনার বাচ্চা অসুস্থ হতে থাকবে। যখন তাদের বাচ্চা দুনিয়ার আলো দেখবে, তখন আপনাদের বাচ্চা দুনিয়ার মায়া ত্যাগ করবে। অর্থাৎ সেই মহিলা যখন গর্ভবতী হবেন, তখন থেকে এই মেয়েটি, অর্থাৎ আরেকজনের বাচ্চা যার উপরে কালো জাদু করা হয়েছিল, সে ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করবে এবং সেই বাচ্চা ধীরে ধীরে গর্ভে বেড়ে উঠবে, তত আরো অসুস্থ হবে। যখন সেই বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে আসবে, তখন এই বাচ্চাটি মারা যাবে। এমন একটা কালো জাদু, খুব খারাপ ধরনের একটা কালো জাদু করা হয়েছিল। যখন তাদের বাচ্চা দুনিয়ার আলো দেখবে, তখন আপনাদের বাচ্চা দুনিয়ার মায়া ত্যাগ করবে। যাকে বলে একজনের আয়ু ভাগ্য অন্যজনের মধ্যে নেয়া। এটা আমার জীবনের সত্যি ঘটনা। হয়তো তেমন কিছু নাই কাহিনী, কিন্তু আমার নিজের সাথে হয়েছিল। আমার ভাবলেই গায়ে কাটা দিয়ে ওঠে, তাই শেয়ার করলাম। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুর্তির এফএম। আমি চলে যাব এখন আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তার কাছ থেকে ঘটনা শুনে আসবো আমরা, এবং চমৎকার ঘটনা, আপনারা শুনে অনেক মজা পাবেন। চলুন শুনে আসি আপনার আমাদের তৃতীয় ঘটনা দ্বিতীয় অতিথির কাছ থেকে। ওকে জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম লিসেনার, আমি সাকওয়াত বাবন, পুরান ঢাকা থেকে। জি অনেকদিন পরে রাসেল ভাইয়ের আমন্ত্রণে এসেছি। হ্যাঁ বাবুন ভাই, আপনি অনেকদিন পরে এসেছেন এবং অনেক বছর হবে বোধহয় জি, আসলে। জি। হ্যাঁ সেটাই। আসলে কাজের ব্যস্ততার জন্য আসা হয় না। তবে মাঝে মাঝে আসবেন, আমাদেরও ভালো লাগে। ইনশাআল্লাহ আসবো। জি। একবার শুরু করলে আসলে ভূত এফএম আমাদের প্রাণের অনুষ্ঠান। সেটাই। তো এটা ছাড়া আসলে আমরা থাকতে পারি না। প্রতিদিন রাতে যে ঘুমাতে গেলে ভূত এফএম কানের সাথে বাজাইতে হয় আর কি। তো না বাজে এটা আমি আসলে ভূত এফএম শুনে শুনে ঘুমাই। সত্যি কথা, আমার মোবাইল চেক করলে আপনি দেখবেন সবসময় ভূত FM শুনে শুনে ঘুমাই। তো আমি আমার ঘটনা শুরু করি। জি তো আসলে যে মানুষের জীবনে অনেক অপার্থিব ঘটনা ঘটে যায়, যেগুলো আসলে বিশ্বাস না করে কোনো উপায় থাকে না। তো আমি যে ঘটনাটা প্রথম বলবো সেটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া এই কিছুদিন আগের, মানে গত 1-1.5 মাস আগের একটা ঘটনা। তো সেদিন ছিল শুক্রবার। আমি সন্ধ্যার আজান পড়ে গেছে, আমি অজু করে আমার বেডরুম থেকে জায়নামাজটা হাতে নিয়ে চিন্তা করছি ড্রয়িং রুমে যেয়ে আমার আমি কাজটা করি, নামাজটা পড়বো আর কি। তো ঠিক আমি ড্রয়িং রুম থেকে, আমার বেডরুম থেকে হেঁটে যখন আমি ড্রয়িং রুমের মাঝখানে এসেছি, ডাইনিং স্পেসে এসেছি, তখন ডাইনিং স্পেসে আমি এরকম সময় দরজায় নক হয়েছে আমার। তো দরজায় নক হলো, 1-2বার টক 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 করে নক হলো। তো আমি বললাম যে কে, আমি ডাইনিং থেকেই বললাম যে কে, কোনো শব্দ হলো না। তো আমার এক হাতে জায়নামাজ, আমি দাঁড়িয়ে আছি ডাইনিং স্পেসের মাঝখানে, চেয়ারটা ধরে কাছাকাছি। তো আমি হেঁটেই ওইখান দিয়ে চলে যাব ইয়াতে, আপনার মেন ডোরটার কাছে আমার। তো আমি আবার বললাম কে, কোনো শব্দ নেই। তারপর আরেকটু কাছে যেয়ে যখন জিজ্ঞেস করলাম কে, তখন বাইরে থেকে শব্দ আসলে, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা আমি ঠিক চিনতে পারলাম না যে কে ডাকলো, কিন্তু স্পষ্ট ভাবে ডাকলো, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা খুললাম, দরজাটা খুলে দেখলাম আমি আমার শ্বশুর দাঁড়িয়ে আছেন। তো শ্বশুর দাঁড়িয়ে আছেন, তার পিছনে 2টা ব্যাগ নিয়ে তার ড্রাইভার, তার ঠিক বাম পাশে তার ছোট মেয়ের যে একটা ছেলে আছে সে, আর তার পাশে আরেকটা মেয়ে দাঁড়ায় আছে একই বয়সে। তো 8-10 বছর হবে, দুজনের খুব হেলদি একটু স্বাস্থ্য। তো দাঁড়ায় আছে। আমি সালাম দিলাম, বাবা আসসালামু আলাইকুম। তো উনি বললেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি বললাম জি ভালো আছি। বাবা আপনি কেমন আছেন? তো আমাদের কুশল বিনিময়ের পরে বললাম যে বাবা আসেন, আমাদের আবার গেটটার মাঝখানে আবার একটা গ্রিলের মতো আছে, যেটাতে আমরা সিকিউরিটির জন্য, ওইটা খুলে দেওয়ার পরে গেটটা ওপেন হয়ে যায়। তো আমি ওইটা খুলে দিলাম, বাবা ভিতরে আসলেন। তো আমি ড্রয়িং রুমে ঢুকে গেলাম, যেহেতু আমি ড্রয়িং রুমে নামাজ পড়বো। তো আমি দেখলাম যে বাবার পাশে যে ছেলেটা দাঁড়াইছে সেটা হলো আমার ছোট শালিকার আর কি ছেলে, নাবেদ, একটু হেলদি ছেলেটা দেখতে, একটু কালো। তো তার পাশে যেই মেয়েটা দাঁড়ায় আছে একই বয়সের, এবং সে একটা শর্ট স্লিভ জামা পরে আছে, চুলগুলো ঘাড় পর্যন্ত কাটা, আমার দিকে তাকায় হাসতেছিল। আর নাবেদও আমার দিকে তাকায় আছে। তো আর পিছন থেকে ড্রাইভার আমাকে বললো দরজা পর দুলাভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বললাম হ্যাঁ তুমি কেমন আছো রফিক, আসো ভিতরে আসো। তো আমি ভিতরে, বাবা আসেন বলে গেটটা খুলে দিয়ে আমি ড্রয়িং রুমে চলে গেলাম। কিন্তু আমি নামাজে যাইতে যেতে চিন্তা করতেছি যে এই মেয়েটাকে, কারণ ওকে আমি কখনো দেখি না, এরা আমাদের ফ্যামিলির মানুষ, সবাইকে আমি চিনি মোটামুটি। তো নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে তখন আবার চিন্তা করলাম হয়তো আমার এই শালির হাজবেন্ডের ফ্যামিলির কেউ হবে, তার ভাই অথবা তার কোনো রিলেটিভ, তাদের হয়তো নাবেদের সাথে, নাবেদ যেহেতু আসছে তো তার সাথে আসছে। তো আমার শ্বশুর আমার বাড়িতে বাসায় আসলে কিন্তু খুব একটা বেশিক্ষণ থাকেন না, 2-3 ঘন্টা থাকেন, মেয়ের সাথে গল্প টল্প করেন, মেয়ের সাথে কিছু কাজ টাজ আছে বাড়ি সংক্রান্ত, তো সেগুলো নিয়ে তারা আলোচনা করে তারপরে চলে যান। তো আমি নামাজের মধ্যে ওই মেয়েটার কথা, বাচ্চা মেয়েটার কথা ভুলতেই পারতেছিলাম না। আমার বারবার আমি সূরা পড়তেছিলাম, আমার বারবার চিন্তার মধ্যে আসতেছিল যে মেয়েটা কে, আমি তো চিনতে পারলাম না। তো নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে যখন আমি ফরজ নামাজ শেষ করে আপনার সালাম ফিরিয়েছি, সালাম ফিরিয়ে দেখি আমার ওয়াইফ আমার পিছনে এসে দাঁড়ায় আছে। তো আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম এই মেয়েটা কে? তো আমি তখনও সুন্নত নামাজ আমার বাকি আছে। তো আমার ওয়াইফ বললো যে কোন মেয়ে? আমি বললাম এই যে নাবেদের পাশে দাঁড়ায় ছিল যে মেয়েটা আসছে, মেয়েটা কে? বলে নাবেদের সাথে তো কোনো মেয়ে আসে নাই, তুমি কি দেখলা? আমি বললাম কি বলো তুমি? আমি তো বসা থেকে দাঁড়ায় গেছি, দাঁড়ায় বললাম যে এই কি বলতো তুমি, আমার সাথে ফান করতেছো? আমি নামাজের মধ্যে দাঁড়ায় আছি, তুমি এটা কি বলতেছো? একটা বাচ্চা মেয়ে দাঁড়ায় ছিল নাবেদের সাথে, আমার দিকে তাকায় তাকায় হাসতেছিল, এবং রাসেল ভাই বিশ্বাস করেন, এই যে এখন যে আমি তাকে বলতেছি আপনাকে এই ঘটনাটা, আমি মেয়েটাকে দেখতেছি, মানে এত জীবন্ত। তো আপনি এখনো দেখতে পাচ্ছেন? এখনো দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আমি এখন ওই সিনটা দেখতেছি যে মেয়েটা, আমার শ্বশুর দাঁড়ায় আছে পাঞ্জাবি পরে, তার পাশে নাবেদ এবং তার পাশে ওই মেয়েটা, মানে 3 জনের দরজাটা বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে মনে করেন, আর পিছনে ড্রাইভার দাঁড়ায় আছে 2টা ব্যাগ নিয়ে হাতে। তো মেয়েটাকে আমি দেখতেছি, আমার দিকে তাকায় পরিষ্কার হাসতেছে। আর নাবেদ জীবন আমাকে দেখলে একটু সবসময় একটু কিরকম জড়ো থাকে, ওরকম একটু হয়ে রয়েছে। তো মেয়েটা আবার চেহারার দিকে তাকায় হাসতেছে। আমি বললাম যে কি বলতেছো তুমি? আমি দেখলাম যে মেয়েটা নাবেদের সাথে দাঁড়ায় ছিল, এবং মেয়েটাকে আমি তো আগে কখনো দেখি নাই, কার যে মেয়ে এটা?
তো আমার ওয়াইফ বলে যে এই তুমি নামাজ শেষ করো তো, আমার নাবেদের সাথে কেউ আসে নাই। তো আমি তাড়াতাড়ি সুন্নত নামাজটা শেষ করলাম, কিন্তু আমি মেয়েটার কথা ভুলতেই পারলাম না। এবং আমি একটু অনুভব করলাম যেন যখন আমি নামাজে দাঁড়াইছিলাম ওরা যেন হেঁটে গেল, ওই মেয়েটাকেও দেখলাম যে আমি আমার ভিতরে ঢুকলো, আমার বাসার ভিতরে ঢুকলো। তো আমি নামাজটা শেষ করে আমি গেলাম হলো আমার ইয়াতে, আমি আমার বেডরুমে দেখলাম যে বাবা ওইখানে চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আমার ওয়াইফ আমার কিচেনের মধ্যে। আমি ওকে যা পিস দিয়ে বললাম, এই তুমি কি সত্যি আমার সাথে ফান করতেছো না মেয়েটা কে বলো? তুমি কি বলতেছো, কি না কি দেখছো, আসলে এরকম কোনো মেয়েই তো আসে নাই। বাবা আসছে, রফিক 2টা ব্যাগ দিয়ে গেল, এই যে ডাইনিং টেবিলের উপরে রাখা আছে ব্যাগ 2টা, আমার শাশুড়ি আর কি এইটা ওইটা রান্না করে পাঠায় সব সময়, তো এই যে টেবিলের উপরে রাখছে। আর হলো বাবা তো নামাজ পড়তে, আর নাবেদ তো এই যে এই ঘরে, তো তোমার ছেলের ঘরে ইয়া পড়তেছে, টিভি দেখতেছে। তো আমি বললাম যে না আমার তো মিলাইতে পারতেছি না, আমি করি না আমি স্পষ্ট দেখছি, আমি এরকম ভুল দেখতেই পারি না, কারণ এটা ভুল দেখার মতো একটা সময় না, মানুষ তো অন্ধকারে বা অন্যরকম কিছু একটা মুভমেন্টে দেখে ঘুম থাকলে। আমি এখন পুরো সেন্সের মধ্যে আছি, আমি পুরো সজ্ঞানে আছি, এখন তো অজ্ঞান না বা আমি একটা কিছু দেখবো যে হ্যালুসিনেশন হবে আমার। তো আমি বললাম যে না মিতা এটা ঠিক না, আমি দেখছি কাউকে। কয় তুমি একটু চেক করে দেখো। তো আমি নাবেদের কাছে গেলাম, নাবেদের কাছে জিজ্ঞেস করলাম, এই নাবেদ তোমার সাথে মেয়েটা কে আসছে? নাবেদ আমার দিকে বলে, খালু আমার সাথে তো কেউ আসে নাই, হ্যাঁ আমি নানা ভাইয়ের সাথে আসছি। তো আমি এই ঘর ওই ঘর আমি মনে করলাম যে আসলে কি আমার সাথে মিতা একটু দুষ্টামি করতেছে, নাবেদকে হয়তো শিখাই রাখছে। তো আমি এই ঘর ওই ঘর আমার 3-4টা ঘর আমি পুরো ঘর খুঁজে খুঁজে দেখলাম যে না আসলে কেউ নেই, মানে ওই রকম কেউই আসে নাই। তাহলে আমি কাকে দেখলাম আসলে? তো আমার মনের ভিতরে আসলে যেই জিনিসটা জাগলো যে আমি এরকম জলজান্ত একটা মেয়েকে দেখলাম আমার চোখের সামনে, দরজা খুলে আমার দিকে তাকা হাসতেছে। আমি তার সাথে সাথে আমার আবার ইয়াতে চলে গেছি, দরজাতে চলে গেলাম। তো দরজাতে খুলে গিয়ে আমি গেটটা খুললাম, গেটটা খুলে দেখলাম যে সিঁড়ি দেখা যাচ্ছে, বাইরের বারান্দার লাইট জ্বলতে, সিঁড়ি স্পেসে যে লাইট জ্বলতেছে, উপরে যাওয়ার নিচে যাওয়ার সিঁড়িগুলো দেখা যাচ্ছে। তো আমি আসলে কোনো ব্যাপার, পুরো ব্যাপারটাই যেন একটা ওই যে যতক্ষণ আমার শ্বশুর ছিলেন ওনাকেই শুধু আমি জিজ্ঞেস করি নাই বাবা আপনার সাথে কে ছিলেন, কারণ হয়তো উনি আবার অন্য কিছু ভাববেন। তো আমি আমার ওয়াইফ তারা চলে যাওয়ার পরে আমি তাকে বললাম যে মিতা না এটা আসলে আমি কাউকে দেখছি। আমি কিন্তু এরপরে রাসেল ভাই ঘটনাটা আপনাকে আর কি আমি যে এত জীবন্ত ছিল যে আমি কিন্তু রেকর্ড করে আপনাকে পাঠিয়েছিলাম, যার জন্য আপনি আবার ফোন করেন যে সাকাত ভাই আসেন এখানে এসে একটু আসলে ঘটনাটা বলেন। তো এখানে আসলে কি, তো আমাদের যেই বাড়িটা আছে, আমি যে বাড়িটার মধ্যে থাকি, বাড়িটা হলো 7তলা বাড়ি। তো ওই 7তলা বাড়িতে যে সিঁড়িটা আছে, সিঁড়িটার মধ্যে কিছু কিছু ঘটনা ঘটে আর কি, যেগুলো যেমন আমার 7তলাতে আমি বাগান করি। তো দেখা যায় যে ফ্রাইডে এবং আপনার ওই স্যাটারডেতে আমি বাসায় থাকি যখন, তো আমি ছাদে যাই কাজ করি, মানে সকালবেলা ছাদে যাই, গাছগুলোর পরিচর্যা করি, অনেক গাছগুলো সবজি বাগান আছে আমার ওইখানে। তো হঠাৎ করে একদিন আমি এই ঘটনাটা ওইটার সাথে রিলেটেড মনে হয় যে ওই ঘটনাটা কয়েকদিন আগে আমি ছাদে বসে কাজ করতেছি সকালবেলা। তো আমার একটা বিড়াল আছে, বিড়ালটা আমার সাথে 7তলায় যায়, ও একদম ছাদে যেয়ে আমি যে কাজ করি ও পাশে বসে থাকে। আমি রাসেল ভাই আপনাকে ছবি দেখাবো যে হঠাৎ করে একদিন ও আমার সাথে গেছে, আমি সকালবেলা কাজ করতেছিলাম, মাটি ইয়া করে সারটার দেওয়ার ইয়ে করতেছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম, বিড়ালটাকে দেখলাম ঘর 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 করে শব্দ করলো। এই জিনিসটা আমি আমার ফেসবুকে শেয়ার করছিলাম। তো আমার সাথে মোবাইল আছে, আমি হঠাৎ করে কাজ ফেলে বিড়ালের দিকে তাকালাম, দেখলাম যে ও আমার ইয়া গাছের নিচে বসে আছে, আমার মরিচ গাছ আছে, বোম্বাই মরিচ গাছের নিচে, এবং সে মানে কিরকম অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে, মানে ওর ঘর ঘর যেমন বিড়াল। তো আমি আবার দেখলাম যে ওদের একটা দিকে তাকায় আমার ঠিক পিছনে, আমার পিছনটার দিকে তাকায় ওরকম গড় গড় শব্দ করতেছে। তো আমি আমার পিছনে তাকাইলাম। তো আসলে ভাই আমার একটা অনুভূতি হলো কি যে আমার চুলগুলো খাড়ায় গেল, আমার সারা শরীরের মধ্যে কেমন একটা অনুভূতি হলো, মনে হলো যে ও একটা কিছু দেখতেছে বিড়ালটা। তারপরে ওইখানে বসে কিছু মানে এরকম অ্যাবনর্মাল আচরণ শুরু করলো যে আমার ভয় লেগে গেছে। আমি ঠিক একদম অনুভব করলাম যে আমার পাশে কেউ একজন আছে, বা আমার পিছনে, ঠিক আমার পিছনে আছে, এবং সে মুভ করতেছে, বিড়ালটাও তার মাথাটা ঘুরাইতেছে, মানে বিড়ালটা একদিকে তাকায় এরকম করতেছে না, বিড়ালটা ঘুরতেছে। অথচ আমার পিছনের দেয়ালটা একদম পুরো একটা দেয়াল, তার পিছনে খালি স্পেস, মানে 7তলার উপরে যা হয় আর কি, বাইরের টোটাল খোলা স্পেস গুলো। ভর দুপুর বেলা মানে সকালবেলা, মানে 11টা বাজে এরকম। তো এরকম সময় বিড়ালটা যে অ্যাটেন্ড করলাম, আমি পিছনে দাঁড়ায় আমি কিন্তু কি করলাম, আমার মোবাইলটা অন করে তারপর আমি দেখলাম, আমি একটু সূরা পড়লাম, সূরায় বললাম যে তোমরা আমার পিছনে যেই হও না কেন, যেই থাকো না কেন, বিড়ালটা কিন্তু দেখছে। এবং আমি কিন্তু সূরা পড়তেছি, আমি সূরা ইখলাস পড়লাম, পরে নিজেকে ফু দিলাম। তো এই ঘটনাটা তো আছেই, এরকম একটা অভিজ্ঞতা হলো। তার আরেকটা হলো ঘটনা হলো যে রাতে বেলা প্রায় আমাদের বাসায় একটা বিড়াল আসে, কিন্তু সাদা বিড়াল। আমি আপনাকে বলছি যে আমার একটা ফ্ল্যাটে ঢুকে যায়, ওই ভাবিটার কথা ঘটনা বলেছি। ভাবিটা কিন্তু এখন সিক, মানে যে ভাবির ফ্ল্যাটে বিড়ালটা ঢুকে যায় এবং ঢুকে তার ফ্ল্যাটটার মধ্যে দেখা যায়, কিন্তু খুঁজলে আর পাওয়া যায় না। তো রাতে বেলা একদিন আপনার 11:30 পৌনে 12টা বাজে, তো আমি ওই
ওই বিড়ালটাকে ধরার জন্য একটু ছিলাম আর কি কয়েকদিন, যে বিড়ালটা কি আসে কোত্থেকে দেখি। তো একদিন 11, সাড়ে 11, 11, 12টার সময় আমি গেটটা খুলছি রাত্রেবেলা, তো বারান্দার স্পেসটা, আপনার সিঁড়ির স্পেসটা দেখা যাচ্ছে, দেখি বিড়ালটা আস্তে আস্তে করে উঠতেছে। আমি 3 তলায় থাকি, ও 3 তলা থেকে 4 তলায় উঠতেছে। তো আমি বললাম কি আমার ছেলেকে, এই তুমি মুফতি, তুমি গেটের সামনে থাকো, আমি একটু বিড়ালটাকে ফলো করি। কারণ ওই তখন কিন্তু আর কি বাতিগুলো নিভে গেছে, এই আপনার সিঁড়ির নিভে গেছে। বিড়ালটাকে দেখা যাচ্ছে হালকা অন্য অন্য সাইড থেকে যে আলো আসতেছে, সেগুলো প্রত্যেকটা ফ্ল্যাটের নিচ দিয়ে, দরজার নিচ দিয়ে আলো আসে। আমি বিড়ালটাকে ফলো করলাম। আমি বিড়ালটাকে ফলো করতে করতে ও এমন ভাবে উঠতেছে, আমি জুতাটা স্যান্ডেল ছেড়ে মানে খালি পায়ে উঠতেছি যাতে শব্দ না হয়, যে আমি দেখবো বিড়ালটা কোথায় যায়। তো উঠতে উঠতে একদম সে বিড়ালটা উঠলো, আমিও উঠতেছি, বিড়ালটা ঘুরে আমি আস্তে আস্তে ওর পিছনে খুব একটা মানে একটা সিঁড়ি গ্যাপ রেখে উঠতেছে আর কি, যে ও এক সিঁড়ি টার্ন নেয়, আমি এক সিঁড়ি উঠি, এরকম করে উঠতে 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 ও করলো কি, আমার যে একদম ছাদের যে টপ যেটা মানে যেটা ট্যাঙ্কি থাকে ছাদের একদম টপ ফ্লোর যেটা, ওই ফ্লোরে ওই সিঁড়িটার কাছে গেল। ওই সিঁড়িটার মধ্যে করে একটা টার্ন নিতে হয়, টার্ন নিলে ওই সিঁড়িটা দেখা যায়, যে ওর পর আর কিছু নাই, গেট তালা দেওয়া। তো আমি ওই পর্যন্ত গেলাম, বিড়ালটা ওইখানে যে নাই হয়ে গেল। মানে ঠিক ওই মানে আমি ঘুরলেই বিড়ালটাকে দেখবো, এরপরে কিন্তু কোনো জায়গা নাই যে বিড়ালটা চলে যাবে, চলে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। মানে আমি বিড়ালটাকে দেখলাম যে এরকম, এবং আমি এমন ভয় পাইলাম, মানে বুঝলাম যে এইখানে এই জিনিসটা হয়। আসলে আমাদের বাসায় অনেক ভাড়াটিয়া আছে, তাদের কাছে এইসব ব্যাপারগুলো শেয়ার করা যায় না, কারণ একটা ভাড়ার ব্যাপার আছে, সে মানুষ যদি এগুলো জানে টানে মানে। তো আমি ওই বিড়ালটাকে আমি বললাম, তারপর আমি বাসায় আস্তে আস্তে নিচে নেমে আসছি। আমার মধ্যে একটা খুব ভয়ঙ্কর অনুভূতি হচ্ছিল, চুল টুল দাঁড়ায় যেতেছিল এবং সারা শরীর কিংবা শিরশির করতেছিল। তা আমি আমার ওয়াইফকে এসে আমার ছেলেকে বললাম যে বাবা, আসলে এই বিড়ালটা কোনো না, মানে প্রাণী না, এটা অন্য কিছু হবে একটা। তো রাসেল ভাই, এই ছিল আর কি ঘটনা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, কিছু আমাদের আকিব হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের পরবর্তী যে ঘটনাটি সেটি আমি তার সাথে সরাসরি চলে যাচ্ছি, এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি রাকিব আল হাসান, লালমনিরহাট জেলা আদতমারি থানা থেকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা একটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ঘটনা, আর এই ঘটনাটা আমার সঙ্গে শেয়ার করেছেন আমার এক চাচা, মঞ্জুরুল ইসলাম তার নাম। সে আমাকে বলেছেন যে এই ঘটনাটা, তিনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, তো তিনি বলছেন যে আমি যেন এটা শেয়ার করি ভূত এফএম-এ। তাকে বলেছিলাম যে এই ঘটনাটা আমি শেয়ার করতে চাই। তো সর্বোপরি আসলে রাসেল ভাই, আপনার কাছে আমার ঘটনাটা সিলেক্ট হয়েছে, এবং আপনি বলছেন যে আমার এর আগের যে ঘটনাগুলো পাঠাইতাম সেই ঘটনাগুলো অনেকে পছন্দ করেছেন, অনেক অডিয়েন্স, তারা বলছেন যে আমি যেন আরো ঘটনা পাঠাই, এরকম অনেক কমেন্ট আসছে। আপনি বলছেন যে আমি যেন আরো পাঠাই। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে রাসেল ভাই, ভালো একটি ঘটনা না পাইলে কখনো আমরা আসলে বলতে পারি না, এই জন্য একটা ভালো ঘটনা আসার পরেই আসলে মূলত আমরা বলতে পারি। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই রাসেল ভাই। এখন আমার যে চাচা ছিলেন, তিনি আসলে ঢাকায় যাওয়ার পর, তিনি যেহেতু ড্রাইভার ছিলেন, আগে কার চালাইতেন, তো উনি পরে ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে কাজ করবেন, এই জন্য তিনি মানে এক হাসপাতালে, ঢাকার এক স্বনামধন্য, আমি হাসপাতালের নাম না বললাম, সেই হাসপাতালের তিনি রাসেল ভাই অ্যাম্বুলেন্স ড্রাইভার হয়। তো একদিন হচ্ছে পুরো হাসপাতালের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে, সবাই সবার মতো অ্যাম্বুলেন্স নিয়ে গেছে, কিন্তু খুবই একটা অবস্থা, বলছেন যে একটা মানে রোগী মারা গিয়েছেন, ইমার্জেন্সি করে ওই রোগীটাকে মানে অর্থাৎ মারা গেছে, লাশটাকে পাঠাইতে হবে গ্রামে, সেটা হচ্ছে রংপুরে পাঠাইতে হবে। তো মঞ্জু চাচা বললেন যে যেহেতু আমার গ্রাম ওই দিকে, তো সমস্যা নেই, কিন্তু রাসেল ভাই আমাদের রংপুরে একটা মানে যে রাস্তা আসার সময় কিন্তু আসলে আমরা জানি যে অনেক বড় একটা গ্যাপ দিয়ে আসতে হয়, এবং গ্যাপ আসার পর যার বাড়ির লোকেশন বা ঠিকানা দিয়েছেন ওই বাড়িতে আর কি যাইতে হবে। পুরো একটা গ্রাম ছেড়ে মাঝখানে বহু একটা মানে রাস্তা, ফাঁকা রাস্তা রয়েছে, এবং সেখান থেকে আরেকটি জায়গায় গিয়ে যাইতে হবে আর কি, ওনাদের বাসাটা আরেকটা গ্রামে। তো এখন উনি তো চিন্তা করলেন যে আসলে যেহেতু তিনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, তো তাকে তো নিয়ে যাইতেই হবে, কেননা এরকম একটা সিচুয়েশনে সে ছাড়া আর কেউই সেখানে উপস্থিত নাই। রাসেল ভাই, এখানে একটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তিনি জানতেন যে ওই রাস্তাটা খুবই একটা খারাপ
রাস্তা এটা উনি শুনতেন বা জানতেন। আজকে তাকে সেদিকে যাইতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাশের সঙ্গে কিন্তু কেউ যাবে না, কারণ লাশের পারিবারিক একটু ঝামেলা আছে। ওনার পোস্টমর্টম হয়েছে এবং আসলে ওনার বাবা যিনি ছিলেন ওই লাশের উনি আসলে একটু জমি নিয়ে ঝামেলা, প্রত্যেকটা ছেলে জমি নিয়ে ভাগাভাগিতেই ব্যস্ত আছেন গ্রামে। এখন ওনারা চাচ্ছেন যে লাশটা যেন অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানো হয়, ওরা কেউ আসবে না লাশ নিতে, মানে এরকম একটা সিচুয়েশনে পড়ছে। রাসেল ভাই পরে সে একাই সেই লাশ নিয়ে রওনা দেন রংপুরের উদ্দেশ্যে। এবং আসার পর তিনি যখন আসতেছেন, ইনি প্রথম অবস্থা থেকেই একটু সমস্যা হচ্ছে যে এত ভালো রানিং একটা অ্যাম্বুলেন্স তাকে মানে যখন মর্গ থেকে তাকে স্ট্রেচারে তোলার সময় আসলে রাসেল ভাই এমন হয়েছে যে লাশটা একটু অদ্ভুত টাইপের, মানে কেমন একটা গন্ধ আসতেছে, পচা গন্ধ। তারপর লাশটা অনেক বেশি ভারী, তুলতে পারতেছে না, তারপরে তো রাখা হয়েছে। তারপর এই অ্যাম্বুলেন্স মানে ওনার ওই হাসপাতাল থেকে মাত্র 5 মিনিট চালাইতে পারছে। তারপর ওই অ্যাম্বুলেন্স কি যে হইলো, পুরো অ্যাম্বুলেন্স কিন্তু একদম নষ্ট হয়ে অকেজ হয়ে পড়ে গেল। মানে অ্যাম্বুলেন্স অটোমেটিক্যালি স্টার্ট অফ হয়ে যায়। মানে এমন হচ্ছিল যে মনে হচ্ছিল যে আসলে লাশটাও তার মানে পরিবারের মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছে না, মানে এরকম। মানে আমাকে ওই মঞ্জু চাচা যেভাবে আমাকে বলছিল যে আসলে বাবা আমার মনে হচ্ছিল যে এই লাশটা মনে হয় যে তার পরিবারের কারোর সঙ্গে দেখা করতে চায় না, এই জন্য মনে হয় ওই প্রভাবটা আমার অ্যাম্বুলেন্সের উপর পড়ছে, এরকমটা তিনি মনে করছেন। তো যাই হোক, সেখানে পরে অনেক চেষ্টা করার পর তিনি যখন ব্যর্থ হয়, সেখানে মেকানিক নিয়ে আসেন এবং আসার পর মোটামুটি একটু ঠিকঠাক করলেন, করার পর গাড়ি রওনা হলো রংপুরের দিকে। এবং তারা আসার সময় প্রতিমধ্যে একদম যখন নির্জন একটা জায়গায় চলে আসছে এবং আসার পর মেইন রোড থেকে তাদের বাসা যাওয়ার যে রাস্তাটা এখন সেই গ্রামের পথ আর কি, মেঠো পথ বলে, এদিকে ঢুকে গেলেন। যাওয়ার পর প্রতিমধ্যে রাস্তার মধ্যে হঠাৎ তিনি তার অ্যাম্বুলেন্সের যে আয়না রয়েছে রাসেল ভাই, আয়নার মধ্যে তাকিয়ে দেখেন পিছনে লাশটা হঠাৎ শুধু মানে কাপড়টাই আছে, ওখানে লাশটা গায়েব হয়ে গেছে, মানে লাশ দেখা যাচ্ছে না। তো এটা মারাত্মক ব্যাপার। যদি সে লাশ নিয়ে যাইতে না পারে, আর লাশ কোথায় যাবে? লাশ তো পড়ারও কথা না, কেননা যে লাশবাহী গাড়ি, সে গাড়ির পিছনে তো আসলে তালা লাগানো, কিন্তু লাশ যাবে কোথায়? যখন আয়না এটা দেখতে পেল, সে খুব মানে তড়িঘড়ি করে রাসেল ভাই গাড়িটা থামাইছে। থামার পর মঞ্জু চাচা ওর মানে লাশবাহী গাড়ির পিছন থেকে দরজাটা খোলার পর ঠাস করে দেখে স্ট্রেচারে সেই লাশটা অনুপস্থিত। আর এটা দেখার পর ও একা একটা মানুষ, ওর সঙ্গে সঙ্গে কল দিল সেই মর্গে যিনি থাকেন, ওনাকে কল দিল যে ভাই লাশটা তো দুজনে তুললাম, কিন্তু লাশটা আমার গাড়িতে নাই। এটা শোনার পর তো উনি আরো ঘাবড়ে গেলেন। আরে এই লাশ নাই মানে কি বলতেছে ওগুলা? ওদের বাড়িতে এমনিতে জমাজমি নিয়ে ঝামেলা হচ্ছে, ওর বাবার লাশ গেলে তারপর জমাজমি সব সমাধান হবে, এগুলো কেমন আচমকা কথা বলো? এই কথা মানে বলার পর রাসেল ভাই হঠাৎ সে তাকিয়ে দেখে সেই লাশ তার যে ড্রাইভিং সিটটা আছে সিটের পাশে বসে আছে। মানে কোন রকম যে চোখ বা উনি যে আছেন মানে জীবিত এরকমটাও না, তিনি একদম মানে জমে গেছেন কিন্তু ওখানে বসে আছেন। এটা দেখার পর ও তো ওখানে ডিরেক্ট ওখানে তো পুরো অজ্ঞান হওয়া অবস্থা, ও চিল্লাচিল্লি শুরু করছে। তো দুর্ভাগ্যবশত আসলে তার জীবনে হয়তো একটা ভালো কিছু ছিল, আর একটা ট্রাক তার পিছন দিক থেকে আসছে। তো আসার পর ওরা যখন দেখতেছে চিল্লাচিল্লি করতেছে, দাঁড় করার পর ওদের মানে ট্রাকে যারা ছিল, কি হয়েছে ভাই, ওরা নামার সময় ভাই দেখতেছে যে অ্যাম্বুলেন্সের মানে যে স্ট্রেচারের যার লাশ, সেই লাশ ওখানেই আছে। তিনি বলছে ভাই আপনি কি মদ টদ খেয়ে যাচ্ছেন নাকি গাড়ি, এরকম বলছেন। আর ও তো ওখানে ভাই এটা আমি নিজেই দেখছি, দেখার পর এরকম একটি ঘটনাটা কিভাবে বিশ্বাস করা যায়? রাসেল ভাই সে গাড়ি তখন অনেক স্পিডে গাড়িটা চালানোর পর তার সঙ্গে আসলে একটা ভয় তো তার সঙ্গে লেগেই ছিল। লাস্ট অবধি গিয়ে সে বাসায় গেল। এখন ও বাসায় পৌঁছানোর পর চিন্তা করতেছে ওর পরিবার এখন লাশ না পাবে, এখন ও চিন্তা করতেছে যে আসলে লাশটা আবার ওখানে আছে কি নাই।
মানে এরকম একটা পরিস্থিতি। আর ওর কিন্তু গাড়ির সঙ্গে আমি তো অনেক কিছু স্কিপ করে ফেলছি রাসেল ভাই, আসলে ওর গাড়ির সঙ্গে যে এত বাজে কিছু হয়েছে, রাস্তার মধ্যে হঠাৎ করে বাস পড়ে যাওয়া, বাতাস নেই কিছু নেই কিন্তু বাস পড়ে যায়, সে বাস সরিয়ে আবার গাড়ি নিয়ে যাওয়া, এরকম ঘটনাও ঘটেছে তার সঙ্গে সেদিন। মানে ওই টোটালি ওই লাশটা এমন চাচ্ছিল যে ওনার মানে ভাষ্যমতো বা ওনার যেটা নাকি মনে হয়েছে যে একটা রাস্তার পাশে গিয়ে সে লাশটা যেন দাফন কাফন করে দেওয়ার পর ও যেন ওর গাড়ি নিয়ে ঢাকায় চলে যায়, মানে লাশটা এরকম একটা কিছু চাইছিল। কিন্তু আসলে এটা তো আসলে সে দায়বদ্ধ, লাশ তো বাড়িতে পৌঁছেইতেই হবে। পরে বাসায় যাওয়ার পর তার পরিবার পরিজন খুলে দেখে যে লাশ আসছে, এবং পরে ও আসলে সেখানে হাফ ছেড়ে বাসে একদম দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে যে যাক আমি বেঁচে গেলাম এই যাত্রায়। তারপর টাকা মানে যেটা ভাড়া হয় ভাড়া নিয়ে তিনি আসলে ওখান থেকে চলে আসেন। রাসেল ভাই এটাই ছিল ঘটনা। তারপর ওদের পারিবারিক কি সমস্যা হলো, সম্পত্তির কি হলো, এটা তো আর উনি জানেন না, আমাকে শুধু এতটুকুই শেয়ার করছেন। ভালো থাকবেন। এবং যারা যারা বলেছেন যে রাকিবের ঘটনা অনেক পছন্দ হয় এবং যারা যারা আমার ঘটনা পছন্দ করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং রাসেল ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আসলে ভূত.com এইভাবে সুযোগ পাচ্ছি আমরা মেইল দেওয়ার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাসেল ভাই, আমি তো সব ঘটনাই শেয়ার করতে পারি না, আমি আসলে সবচেয়ে বাছাই করা যে ঘটনাগুলো আগে শুনি, শোনার পর বুঝতে পারি যে না এই ঘটনাটা আসলে আপনাকে দেওয়ার মতো, তারপর কিন্তু আমি আসি। আপনি নক করছেন, আমি বুঝছি যে ঘটনা যাচ্ছিলেন, কিন্তু আসলে রাসেল ভাই ভালো একটা ঘটনা হলে আসলে আমিও আসতে চাই না। এটাই ছিল আমার ঘটনা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব ডক্টর আলিফের কাছে, আমাদের হাতে সময় খুবই কম, অনেক গেস্ট আজকে, আমরা চলেছি ডক্টর আলিফের কাছে। জি বলবো ভাইয়া, জি। ঘটনা বলবো। হ্যাঁ জি। আচ্ছা, আমার যে থার্ড স্টোরিটা সেটা হচ্ছে আপনার গোপালগঞ্জ জেলার আর কি শেখ জাহিদ নামে একজন আমাকে এই ঘটনা পাঠিয়েছিল। এটা তার দাদার ঘটনা, 1987 সালের ঘটনা। এবং তিনি পেশায় ছিলেন একজন গ্রাম্য ডাক্তার আর কি, গ্রামের ডাক্তার। মানে ওই সময় একটা ট্রেনিং নিয়ে তিনি গ্রামের গরিব মানে যারা ঢাকায় আসতে পারতো না, একটা প্রাইমারি ট্রিটমেন্ট করতেন আর কি। মানে এমবিবিএস ডক্টর ছিলেন না, মানে গ্রামের ডাক্তার ছিলেন আর কি। তো রেগুলার সময় মাগরিবের মানে রেগুলারলি তিনি রোগী দেখেন মাগরিবের আজান মানে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত, নামাজ পড়ে সে মোটামুটি তার দোকানটা বন্ধ করে বাড়ি চলে আসেন। ওই দিনও ব্যতিক্রম কিছু না, মাগরিবের নামাজ শেষ করে দোকান বন্ধ করতে যাবেন এমন সময় দেখা গেল বাইরে তার দোকানের বাইরে কয়েকজন লোক এসে দাঁড়িয়ে আছে এবং তাকে নিয়ে যেতে এসছে। বললো যে পাশের বাসে অমুক খুব অসুস্থ, এবং উনিও জানতেন যে উনি অসুস্থ আর কি, অমুক খুব অসুস্থ, আপনি তো আমাদের সাথে চলেন আর কি, ওনার অবস্থাটা দেখেন কি অবস্থা, মনে হয় সময় নাই আর। তো উনি বলে দোকান বন্ধ করে ওনাদের সাথে গেলেন, এবং বাড়িতে যাওয়ার পর দেখলেন যে উনি আর জীবিত নাই আর কি, যে লোকটার জন্য গেছেন আর কি। তো যেহেতু জীবিত নাই, তো এখন দাফন কাফনের জন্য লোকজন সব ডিসিশন নিচ্ছে, এবং ঢাকা শহর থেকে আত্মীয় স্বজন এবং ওনার 2 ছেলে ঢাকা শহরে ঢাকায় থাকতো, এই জন্য গোপালগঞ্জে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। তো জানাজা হয় রাত্রে 1টার দিকে। রাত্রে 1টার দিকে জানাজা হওয়ার পরে কবরস্থানে কবরস্থ করার পরে ওনাকে ওই বাড়ির থেকে লোকজন বলে যে রাত্রে বাড়িতে যাবেন, আপনি থেকে যেতে পারেন। তখন যে আমাকে ঘটনা পাঠাতেন তার বাবা তখন ছোট আর কি, যে আমার ছোট তার বাবা না সরি তার চাচা তখন ছোট, বলে আমার বাচ্চা ছোট আছে বাড়িতে, আমাকে যেতে হবে, আমি চলে যাব, সমস্যা নেই, আপনি টেনশন করেন না। তো তার যেই বাড়ি থেকে তিনি তার বাড়িতে যাবেন, সেই বাড়িতে যাওয়ার আগে দিয়ে ওই বাড়ি থেকে একটা পাকা রাস্তায় উঠতে হতো, এবং এই পাকা রাস্তা পর্যন্ত পুরোটাই একটা বাঁশঝাড়ের পাশ দিয়ে যেতে হতো, এবং পাকা রাস্তা দিয়ে আবার কিছু দূর আগানোর পরে আবার বাম সাইড দিয়ে নেমে কাঁচা রাস্তায় নেমে তার বাড়ি থেকে যেতে হতো। তো তিনি কি করলেন, ওই বাড়ি থেকে রওনা দিলেন এবং 7-5 চিন্তা করতে করে আস্তে আস্তে রওনা দিয়ে দিলেন। তো বাঁশঝাড়টা পুরোটাই অন্ধকার ছিল আর কি। তখন মানে আশেপাশে আলো থাকলেও বাঁশঝাড়ের কারণে কোনো কিছু দেখা যায় না, এরকম অবস্থা। অনেক বড় বড় গাছ ছিল। তো ওই বাঁশঝাড় দিয়ে যাওয়ার পথে হাতের বাম দিকে পড়ে অনেক কবর বলতে রাসেল ভাই, মানুষ মারা গেলে যে বাউন্ডারি লেস কবরগুলো, এখানে মানে কবরস্থান সবাই জানে, কিন্তু ওইটার আশেপাশে কোনো বাউন্ডারি ছিল না। কিন্তু পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এটা পাকা রাস্তার দিকে উঠে উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে দেখলো তার সামনে যে একটা বিড়াল দৌড়ে গেল। খুব সিম্পলি, খুব নর্মালি তিনি বুঝলেন যে বিড়াল যেতেই পারে, খুব আহামরি কিছু না। উনি হাঁটা দিলেন, এবং উনি এইসব জিনিস খুব কম বিশ্বাস করতেন যে তার উপরে কিছু আছর করবে, তাকে কেউ ভয় দেখাবে, তিনি কিছু দেখবেন, যেহেতু আগে কিছু দেখেননি, এখনো কোনো কিছু ভয় নাই তার। তিনি হাঁটতে হাঁটতে পাকা রাস্তায় ওঠার আগেই আরেকটা কুকুর তার সামনে দিয়ে পার হয়ে যায়। কুকুরটা বেশ বড় সাইজের, রাস্তা পার হয়ে যায়, এবং তিনি পাকা রাস্তায় আস্তে আস্তে চিন্তা করতে করতে পাকা রাস্তায় উঠে যান।
যে এখন কোনো প্রবলেম হয় না, এখন তো পাকা রাস্তা উঠে গেছি, পাকা রাস্তা থেকে নেমে গেলে তো আমার বাড়ি 4-5 মিনিট। পাকা রাস্তা দিয়ে কিছু দূর সামনে আগাতেই তিনি দেখলেন যে ওই বিড়াল কুকুরগুলা, বিড়ালটা না, কয়েকটা কুকুর তার সামনে দিয়ে আসছে এবং তাকে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করছে, জেন না বা কিছু ঘেউ ঘেউ করে তাকে তাড়ানোর চেষ্টা করছে যেখান থেকে চলে যাওয়া কিছু একটা। তো তাদের বাড়িতে যাওয়ার পথে হাতের ডান দিকে একটা শ্মশান ঘাট পড়ে এবং শ্মশান ঘাটের সামনে যেটা গেট ছিল এরকম যে উনি যে বাড়িতে বাম দিকে নামবে আর ডান দিকে পরে শ্মশান ঘাট, তো উনি হঠাৎ করে দেখলেন যে শ্মশান ঘাটে একটা লাশ পড়ছে। তো এতক্ষণ ধরে উনি হাঁটছে, তার কাছে মনে হচ্ছিল তার পিছনে কেউ হাঁটছে। কয়েকবার সে পিছনে তাকায়ও যে পিছনে কেউ আছে কিনা, উনি দেখে যে না, পিছনে কেউ নাই। এরকম একবার পিছনে ঘুরেই ফেলে যে মনে হচ্ছিল পিছনে কেউ আছে, বা 100 গজ 200 গজ পিছনে কেউ হাঁটছে, পিছনে তাকে দেখে না, কেউ নাই। তো হঠাৎ করে এই শ্মশানে আসার পর তিনি দেখলেন অনেকগুলো মানুষ, লম্বা লম্বা অনেকগুলো মানুষ একটা লাশ পোড়াচ্ছে। তিনি খুবই মানে রিল্যাক্সড হন যে নাকি আসলে ঠিক আছে, লোকজন পাওয়া গেল, কাউকে পাওয়া গেল। তো উনি শ্মশানের পাশ দিয়ে দেয়াল ঘেঁষে হেঁটে যাচ্ছে, যে এমন সময় দেখলো যে লোকগুলা, ওই যেই লোকগুলা লাশ পোড়াচ্ছে এবং যে লাশটা ইভেন পুড়ছে তাকে প্রপারলি দেখা যাচ্ছে, কারণ লাশটা যখন পোড়ায় তখন পুরাটা কাঠ দিয়ে ঢেকে ফেলা হয়, কিন্তু ওই লাশটা প্রপার মানে পুরো কমপ্লিটলি দেখা যাচ্ছে এবং তার চারিপাশে যে কয়জন লোক ওই লাশ পোড়াচ্ছিল তারা তার দিকে তাকিয়ে আছে। তিনি একটা পর্যায়ে ওভারলুক করে সামনের শ্মশান ঘাটটা ক্রস করে গেলেন। ওয়েট এ মিনিট, শ্মশান ঘাটটা যে ক্রস করে গেলাম, এই শ্মশান ঘাটটা তো অনেকদিন যাবৎ বন্ধ, এখানে তো কোনো ধরনের লাশ পোড়ানো হয় না। এলাকার লোকজনরা সবাই এই জায়গায় লাশ পোড়ানো বন্ধ করে দিয়েছে, কারণ সরকারের খাস জমি এটা, এখানে লাশ পোড়ানো যাবে না। কিন্তু এইখানে লাশ পোড়াচ্ছে কেন, লাশ পোড়াচ্ছে কে? তাইলে উনি কি করলেন, প্রায় 50-60 গজ দূরে হাঁটার পরে পিছনে তাকালেন এবং চোখগুলা কোথায় পজিশন করা কিন্তু বোঝা যাচ্ছে না দূর থেকে, কিন্তু তার কাছে মনে হলো ওই যে কয়জন লোক এই লাশ পড়েছে সেটা তার দিকেই তাকিয়ে আছে। তিনি কি করলেন, পাকা রাস্তা থেকে নেমে কাঁচা রাস্তায় নেমে গেলেন তার বাড়ির দিকে। এই পর্যায়ে তার কোনো প্রবলেম হলো না, বাড়ি পর্যন্ত পৌঁছে গেল এবং বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে বাড়িতে যে তিনি অজ্ঞান হয়ে যান, যে এরকম ঘটনা তো তিনি আগে কখনো ফেস করেন নাই। পরের দিন বা বাড়ির লোকজনদেরকে নিয়ে যান ওই শ্মশান ঘাটে, যে আদৌ কোনো কিছু পড়েছিল নাকি ওই দিনে। পরে কারণ যদি আপনাকে আজকে কেউ পোড়ায় তো পরের দিন আপনি দেখতে পারবেন যে আপনার অনেক কিছু পুরানো পোড়া জিনিস পড়ে থাকে। তো লোকজন নিয়ে যায়, গিয়ে দেখে যে আদৌ ওখানে কিছু পোড়া ছিল না এবং পুরানো অবস্থায় কিছু পাওয়া যায় না। এটাই ছিল রাস্তা ছোট ঘটনা, যদি আমি ছোট করে বলেছি। এবং এই শ্মশান তো অলরেডি পরিত্যক্ত ছিল, তাই না? পরিত্যক্ত ছিল, অলরেডি পরিত্যক্ত ছিল। কি মনে হয় আলিফ, এটা আসলে কারণটা কি হতে পারে? এবং আমি শেষ করিনি রাসেল ভাই। আচ্ছা শুনি। হ্যাঁ হ্যাঁ। তো কাঁচা রাস্তাতে যাওয়ার পথে, তার বাড়িতে যাওয়ার পথে, হ্যাঁ, তো বাড়ির গেটের ঠিক 100 গজ সামনে একটা লোক মানে দাঁড়ানো অবস্থায়, আগুন মানে দূর থেকে মনে হচ্ছিল যে আগুন জ্বলছে, কিছু আগুনের পাশে কেউ দাঁড়িয়ে আছে। তো উনি কাছে যাওয়ার পর যেটা দেখলো যে যেই মানুষটার লাশ পোড়াচ্ছিল সেই মানুষটা কাশ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, সেই মানুষটাই, কিন্তু প্রপারলি বোঝা ছিল না আদৌ সেই মানুষটা। কিন্তু এই কিছুক্ষণ আগে যাকে দেখলো লাশ পুড়ছে, তিনি কাঠ হয়ে জায়গায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। এরপরেই তিনি অজ্ঞান হয়ে যায় এবং বাসায় যে বলে যে আমি এই ঘটনা ফেস করে আসছি গতকালকে রাতে। এমন না যে তিনি আগে কখনো পজেস ছিল বা তার ফ্যামিলিতে এরকম কেউ পজেস হয়েছিল বা তিনি আগে কেউ এরকম ফেস করেছে, এরকম আগে অনেকবার রাতে ঘটনা ঘটেছে, কিন্তু এর আগে তিনি কখনো এরকম কিছু ফেস করেন নাই। পরে লোকজন নিয়ে যাওয়া হয় এবং ওই শ্মশান যে সেখানে আগে পোড়ানো হতো, এখানে দেখে বাড়িতে তালা মারা এবং ওখানে কোনো চিহ্নই নাই যে কেউ এখানে লাশ পুড়িয়েছে বা সামথিং। এটাই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলিফ, আপনাকে এবং আপনাকে স্টুডিওতে আসার জন্য। এবং বাবুন, আপনাকে অনেকদিন পরে বাবুন সাহেব আসলেন, আমাদের বাবুন ভাই, এবং আশা করছি এখন থেকে রেগুলার হবেন দুজনে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভোজ.কমের সুযোগ করে দেওয়ার জন্য। আমি সুমন, আজ থেকে প্রায় 5 বছর আগের একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা ঘটেছিল এক বর্ষার রাতে। আমি অডিও ক্লিপ পাঠিয়ে দিচ্ছি, যদি ভালো লাগে রাসেল ভাই তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমি তখন একটা প্রাইভেট হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলাম, রাতের ডিউটি করতাম। সাধারণত রাত 12টার পর রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে যাইতো রাসেল ভাই, কিন্তু সেদিন রাতটা ছিল একদম অদ্ভুত রকমের একটা নীরব। তো রাত প্রায় 1টা, হাসপাতাল থেকে কল আসছে আমার ফোনের মধ্যে, তো একজন রোগীকে গ্রাম থেকে নিয়ে আসতে হবে, অবস্থা গুরুতর। লোকেশনটা ছিল শহর থেকে প্রায়
মানে 25 কিলোমিটার দূরে একদম নির্জন একটা গ্রামে যাইতে হবে। তো আমি আর সাথে একজন ওয়ার্ড বয় রফিক রওনা দিলাম আর কি। তো বৃষ্টি পড়ছিল একদম টুপটাপ করে সেদিন, মানে সারাদিনে এরকম একটা অবস্থা। তো রাস্তা একদম কাদা আর অন্ধকারে ঢাকা, অ্যাম্বুলেন্সের হেডলাইট ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না রাস্তায়। তো রাসেল ভাই হঠাৎ রফিক বলল যে ভাই এই রাস্তায় নাকি অনেক আগে দুর্ঘটনা হয়েছে। তা আমি বললাম যে চুপ থাক, এসব কথা বলিস না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যত আমরা সামনে যাচ্ছিলাম তত কুয়াশা ঘন হয়ে আসছিল। তারপর আমাদের মানে কোনো রকম সিগন্যাল কাজ করতেছিল না। গ্রামে পৌঁছাইতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। লোকেশন অনুযায়ী একটা পুরনো অন্ধকার বাড়ির সামনে থাকলাম। তো কোনো আলো নেই, কোনো মানুষ নেই, এরকম একটা অবস্থা। তো হঠাৎ দরজা নিজে নিজে কিঞ্চিত খুলে গেল। আমরা ভিতরে ঢুকলাম। একটা ঘরে একটি স্ট্রেচারে একজন বৃদ্ধ শুয়ে আছে। তো মুখ সাদা কাপড়ে ঢাকা, কোনো আত্মীয় স্বজন নেই। আমি জিজ্ঞাসা করলাম রোগীর লোক কোথায়। তো হঠাৎ পিছন থেকে খুব ঠান্ডা একটা কণ্ঠ ভেসে এলো, তোমরাই নিয়ে যাও, সময় হয়ে গেছে, এটা বলতেছি। তো আমি ঘুরে তাকালাম যে কেউ নেই। আমরা বৃদ্ধ লোকটিকে তুলে অ্যাম্বুলেন্সে রাখলাম, গাড়ি চালু করলাম। রাস্তায় নামতেই রফিক বলল যে ভাই রোগীর শরীর খুব ঠান্ডা। আমি আমি আয়নায় তাকালাম। তো দেখলাম যে বৃদ্ধের মুখে কাপড় সরে গেছে, তার চোখ পুরো সাদা। আমি গাড়ির স্পিড বাড়ালাম। হঠাৎ পিছনে দেখি যে ঠকঠক শব্দ আসতে লাগলো, যেন কেউ অ্যাম্বুলেন্সের একদম ভিতর থেকে দরজায় আঘাত করছে। তো রফিক চিৎকার করে উঠলো যে ভাই ও উঠে বসছে। আমি পিছনে তাকিয়ে দেখলাম যে বৃদ্ধ লোকটা ধীরে ধীরে উঠে বসেছে, তার চোখ আমার দিকে স্থির। তো হঠাৎ অ্যাম্বুলেন্সের লাইট বন্ধ হয়ে গেল, গাড়ি নিজে নিজে থেমে গেল, আর চারদিকে কুয়াশা। তারপর কানে এলো মানে একসাথে অনেক মানুষের ফিসফিস শব্দ, আমাদেরও নিয়ে চলো এরকম। তো আমি দরজা খুলে বাইরে নামলাম, কিন্তু বাইরে কেউ নেই। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভিতর থেকে রফিকের চিৎকার, ভাই বাঁচান, এরকম। তো আমি দৌড়ে ভিতরে ঢুকলাম, দেখি যে স্ট্রেচার খালি, বৃদ্ধ নেই, কিন্তু রফিক অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মানে গলায় 5টা আঙ্গুলের দাগ। তো কষ্ট করে রফিককে নিয়ে হাসপাতালে ফিরলাম। ডাক্তার বললেন যে তোমরা কাকে আনতে গেছিলে? ওই ঠিকানায় তো 20 বছর আগে আগুনে পুড়ে পরিবার মারা গেছে। তো আমি স্তব্ধ হয়ে গেলাম। যে পরদিন সকালে খবর পেলাম যে রাস্তায় আমাদের গাড়ি বন্ধ হয়েছিল, ঠিক সেখানেই বহু বছর আগে একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়ে যায়। তো রোগী সহ সবাই মারা যায়। তো এরপর থেকে আমি আর কখনো রাসেল ভাই রাতের ডিউটি করিনি। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো যে প্রতি বছর সেই একই তারিখে রাত 11টার সময় আমার ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করলেই শুধু মানে শোনা যায় আমাদের নিয়ে চলো, এবং কল লিস্টে সেই নাম্বার কখনো পাওয়া যায় না। তো এটাই ছিল রাসেল ভাই আজকের ঘটনা। কেমন লাগলো আজকের ভূত এফএম? এবং এরকম বাছাই পর্ব সবচেয়ে ভয়ানক এপিসোড শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন সকল আপডেট, ভাইরাল যে ঘটনাগুলো রয়েছে এবং সবচেয়ে ভয়ানক ইমেইল এপিসোড, শ্মশানের ঘটনা, গ্রামের ঘটনা, অ্যাম্বুলেন্সের ঘটনা এবং ডক্টর আলিফ আফনান সবার ঘটনা থাকে এই চ্যানেলে। অবশ্যই বাছাই পর্বগুলো, শুধুমাত্র বাছাই পর্ব ভূত এফএম গুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন। এবং প্রত্যেকটি ভিডিওর মতো অবশ্যই আপনার কমেন্ট জানাবেন কোন ঘটনা ভালো হয়েছে, তাহলে আমার আপলোডকৃত পর্বগুলো সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বাছাই পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ।